দর্শক, ক্রিক ফ্রেন্সির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হাবিব, আমার সাথে আছেন সাংবাদিক কমেন্টেটর মাজহারউদ্দিন অমি। আমরা দর্শক আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম গত টি-20 ওয়ার্ল্ড কাপে, যখন বাংলাদেশ শেষবারের মতো মাঠে নেমেছিল। বেশ 1-1.5 মাস 2 মাসের রেয়ার একটা গ্যাপের পরে কিন্তু বাংলাদেশ আবার মাঠে নামছে। এবং যেহেতু আমরা ক্রিকেট নিয়েই থাকি, ক্রিকেট নিয়ে কথা বলতে পছন্দ করি, আমার বিশ্বাস আপনাদেরও ক্রিকেট নিয়ে গল্প শুনতে ভাল লাগে, আড্ডা শুনতে ভাল লাগে, আলোচনা শুনতে ভাল লাগে। এই কারণেই দুইজনেরই একটা পারপাস সার্ভ হবে, আমাদেরও পারপাস সার্ভ হবে, দর্শকদেরও পারপাস সার্ভ হবে। এর জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি আমরা দুইজন। অমি ভাই, দেশ যেমন পরিস্থিতির মধ্যে দিয়ে গেল শেষ কিছুদিন ধরে, যেমন অশান্তি বা উত্তাল পরিবেশ, এখানে ক্রিকেটের প্রয়োজনীয়তাটা কতটুকু বোধ করেছিলেন এবং বাংলাদেশ পাকিস্তানের টেস্ট সিরিজের জন্য আপনি কতটা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলেন লাস্ট কিছুদিন ধরে? অনেস্টলি বলি যে ক্রিকেট নিয়ে আসলেই ভাবিনি, মানে একদমই না। যে সিচুয়েশন যাচ্ছিল দেশের, তখন আসলে ক্রিকেটটা একদম গৌণ একটা টপিক হয়ে গিয়েছিল, কারণ আমাদের লাইফ নিয়ে অনেক বেশি আমরা চিন্তিত ছিলাম এবং দেশের যে পরিস্থিতি ছিল সেক্ষেত্রে আসলে ক্রিকেট নিয়ে তো ভাবারও সুযোগ হয়নি। হ্যাঁ, আমরা জানতাম যে পাকিস্তান একটা সিরিজ হবে এবং আমরা খুব দ্রুতই খেলতে যাব, এই টিমও গিয়েছিল ঠিক আগ দিয়ে কিন্তু পাকিস্তানে। সো তখনও কিন্তু আসলে ওই যে গ্রুপটা যেটা ছিল সেটা দেশের পলিটিক্যাল সিচুয়েশনের উপরই ছিল, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরই ডিপেন্ড করেছিল। বাট এখন যেহেতু ধীরে ধীরে আমরা একটু সামনের দিকে এগোচ্ছি, এখন শুরুতে যেমন প্রশ্নটা করেছিলেন যে কতটুকু মুখিয়েছিলাম, এখন মনে হচ্ছে যে ক্রিকেটটা এখন বাংলাদেশে কিছুটা হলেও একটু স্বস্তি দিতে পারে। যে সিচুয়েশন থেকে বাংলাদেশ এখন যাচ্ছে, বা মানুষজন যখন একটা মানে মানসিক একটা কি বলবো যে দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সেখান থেকে ক্রিকেটটাই আমাদেরকে এখন আবার ইউনাইট করতে পারে এবং আমাদের মধ্যে কিছুটা হলেও একটু ভালো লাগার একটা দিক দিতে পারে কিন্তু ক্রিকেটটা। এক্স্যাক্টলি, শুরুর দিকে আসলে ক্রিকেট নিয়ে ভাবার মতো পরিস্থিতি আসলে কারোরই ছিল না, কিন্তু যখন সব কিছু হয়ে গেল, নতুন সরকার আসলো, ক্রিকেট সব কিছুই ধীরে ধীরে সচল হওয়া শুরু করলো, তখন আমার মনে হয়েছিল এখন বাংলাদেশ দল যদি মাঠে থাকে তাহলে মানুষের মধ্যেও একটা খেলা নিয়ে আগ্রহ বাড়বে, একটা স্বস্তি আসবে। সো বহুল প্রতীক্ষিত এই টেস্ট সিরিজটা আমি বলবো, কারণ 24-এ বাংলাদেশ 8টা টেস্ট খেলবে, এটা আমরা অনেক দিন থেকেই জানি, এবং 8টা টেস্ট বেশ স্ট্যান্ডার্ড মানের প্রতিপক্ষ। সেক্ষেত্রে এই পাকিস্তানে গিয়ে পাকিস্তানের এগেনস্টে 2 ম্যাচের টেস্ট সিরিজটা কতটা কঠিন হবে, এবং যদি বলি আপনি প্র্যাকটিক্যালি বাংলাদেশ দলের কাছে কি এক্সপেক্ট করছেন, ব্রিফলি যদি একটু বলেন, আমরা পরে বিস্তারিত আলোচনা অবশ্যই যাব। রাইট, ফার্স্ট অফ অল এক্সপেকটেশন থাকবে যে অ্যাটলিস্ট একটা স্ট্যান্ডার্ডটাকে হাই করা। টেস্ট ক্রিকেটে আমাদের যে টেস্ট ক্রিকেটে আমাদের স্ট্যান্ডার্ডটা, সেটা কিন্তু আপ টু দ্য মার্ক না, টু বি ভেরি অনেস্ট। এবং আমরা হোম গ্রাউন্ডে কিছুটা হলেও ফ্যাসিলিটি পাই, অ্যাডভান্টেজ পাই, বাট আওয়েতে গেলে কিন্তু আমাদের সেই টেস্ট ক্রিকেটে যে আমাদের যে অনেক পিছিয়ে থাকার ব্যাপারটা, সেটা কিন্তু ফুটে ওঠে। এইবার পাকিস্তান সিরিজটাতেও খুবই এক্সপেকটেশন থাকবে, যে আমি বলছি না যে বাংলাদেশ টেস্ট সিরিজ জিতুক বা বাংলাদেশ একদম ফাটিয়ে ফেলুক, 2-0 বাংলাদেশ টেস্ট সিরিজ জিতে আসুক, বাট অ্যাটলিস্ট একটা স্টেপ আপ করার জন্য বাংলাদেশের এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট হবে। এবং লাস্ট টাইম 2020-তে মোস্ট প্রবলি বাংলাদেশ পাকিস্তানে গিয়েছিল, সেখানে সিরিজ হেরেই এসেছে, একটা টেস্ট। রাইট, সো ওখানে সেখান থেকে কম্পেয়ার করলে বাংলাদেশ এই ইয়ারে নিউজিল্যান্ডকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে, ইফ আই এম নট রং, নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ, যদিও শ্রীলঙ্কার কাছে হেরেছে, বাট ওই আওয়ে উইনটা বাংলাদেশের জন্য খুবই ভাইটাল হবে। এবং আমার মনে হয় যে মাউন্ট মঙ্গানিউ টেস্টটা স্টিল ব্যাক অফ দ্য মাইন্ড মাথায় কাজ করবে, যে ওই টেমপ্লেটটা কী ছিল যখন তারা ওই টেস্ট ম্যাচটা জিতেছিল, রিগার্ডলেস অফ দ্য অপোনেন্ট। আমার মনে হয় যে আদার কান্ট্রিতে গিয়ে, অন্য একটা দেশে গিয়ে আমাদের সেই হ্যাবিচুয়েট হওয়ার ব্যাপারটা আমরা থাকি না, সেই জায়গাটাতে আমি দেখতে চাই যে বাংলাদেশ টাফ ফাইট দেবে। এবং টেস্ট ক্রিকেট তো ক্ষণে ক্ষণে রূপ রং বদলায়, বাই সেশনের খেলা, তো যত বেশি সেশন বাংলাদেশ জিতবে, আমি চাবো যে বাংলাদেশের অ্যাডভান্টেজটা তত বেশি হবে। যেহেতু প্রি ম্যাচ বলি, তো আমরা সাংবাদিকরা যে ম্যাচের আগের দিনের ব্যাপারটাকে প্রি ম্যাচ বলি, প্রি ম্যাচ ডেতে যেহেতু আমরা কথা বলছি, সরাসরি ম্যাচের দিকে ঢুকে যাই। দুই দলের শক্তিমত্তার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। পাকিস্তান অবশ্যই শক্তিশালী দল, কিন্তু পাকিস্তানকে যদি খেয়াল করেন, 2 দিন আগেই কিন্তু তারা তাদের একাদশ দিয়ে দিয়েছে। এই বিষয়টা নিয়ে আমার বেশ কিউরিওসিটি আছে। আমি আগে দেখতাম অস্ট্রেলিয়ায় কাজটা করতো, ম্যাচের আগের দিন দিয়ে দেয়। পাকিস্তানও ইদানিং এটা অ্যাডাপ্ট করেছে, ম্যাচের আগের দিন 2 দিন আগে তারা একাদশটা দিয়ে দিয়েছে। ছোট্ট করে যদি একটু বলেন, এই যে ম্যাচের আগে একাদশ ঘোষণা করে দেওয়া, এইটা কতটা সিগনিফিকেন্স রাখে, বা এইটা মনস্তাত্ত্বিক কোনো খেলা আছে কি না? আমি যদি ম্যাচের আগে ঘোষণা করি একাদশ, তাতে কি উপকার, আর যদি ম্যাচের দিনই ঘোষণা করি তাতে কি উপকার?
ফার্স্ট অফ অল এটা কিন্তু আপনার দলের স্ট্রেংথটা পোর্ট্রে করে, আপনার দলের কনফিডেন্সটা পোর্ট্রে করে। একটা থাকে যে ইনজুরি কনসার্নের জন্য অনেক সময় দলগুলো শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করে, যেটা বাংলাদেশের বেলায় আমরা প্রায়ই দেখি। ইনজুরি কনসার্ন না থাকলেও আমরা কিন্তু প্লেইং 11টা নিয়ে অনেক লুকোচুরি, ম্যাচের দিন সকালে পিচ দেখে আমরা সিদ্ধান্ত নিব। সো এদিক থেকে যেহেতু তারা হোম টিম পাকিস্তান, তারা জানে কীরকম পিচ প্রিপেয়ার হতে যাচ্ছে, তাদের কন্ডিশন কীরকম হবে, এবং খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে তাদের রেগুলার প্লেয়ার সবাই কিন্তু অ্যাভেলেবল। সো ওই দিক থেকে কিন্তু তারা জানে যে তাদের প্লেইং 11টা কীরকমভাবে সাজাবে। তারা একটা অল পেস ইউনিট কিন্তু প্লেইং 11 সাজিয়েছে অলরেডি, আমরা যা দেখেছি। সো এক্ষেত্রে কিন্তু বোঝাই যাচ্ছে যে তাদের প্ল্যান কি, পিচ কীরকম এক্সপেক্ট করা যায়। এটা ছাড়াও তারা আমার মনে হচ্ছে যে একটা চ্যালেঞ্জও নিয়েছে এগেনস্ট বাংলাদেশ, যে তাদের ওই লাক্সারিটা রয়েছে যে অল পেস ইউনিট দিয়ে দেশের মাটিতে, আমরা যেমন আমাদের দেশের কথা বলি যে ফাস্ট বোলারদের কন্ডিশন ফ্রেন্ডলি হয় না কেন, পাকিস্তানেও কিন্তু এই দুর্নামটা রয়েছে যে এত ব্যাটিং ফ্রেন্ডলি, এতই ডেড রাবার ম্যাচগুলো হয়, একটা সময় গিয়ে মনে হয় যে মানে কোনো কন্টেস্টই হচ্ছে না যদি ব্যাটিং করতে থাকে ব্যাটাররা। ওই জায়গা থেকে তারা এই কালচার থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছে। সো এদিক থেকে আমি বলবো যে খুবই পজিটিভ সাইন ফ্রম পাকিস্তানস পয়েন্ট অফ ভিউ, যে অ্যাটলিস্ট তারা সামনের দিকে আগানোর জন্য ভাবছে এবং সেই কালচারটা তৈরি করার চেষ্টা করছে, যেটা আমরা এখনও কিছুটা পিছিয়ে আছি। স্পেশালি ইন টেস্ট ক্রিকেট যদি বলি, আমাদের কিন্তু কালচার বা আমাদের গেম সেন্স বা মেন্টালিটি টেস্ট ক্রিকেট খেলার, আমরা কিন্তু অনেকটাই ওটার থেকে অনেক দূরে কিন্তু। সো ভাই, ব্যাপারটা কি খানিকটা এরকম যে ম্যাচের একদিন বা 2 দিন আগে আমি একাদশ ঘোষণা করলে খুব বেশি ক্ষতি নাই, কিন্তু হিউজ একটা স্টেটমেন্ট আমি রাখতে পারলাম, আমি কনফিডেন্ট বলে আমি জানাই দিলাম একাদশটা, এরকমই তো ব্যাপারটা। দেখেন ইদানিং কিন্তু যে হয়েছে যে ভিডিও অ্যানালিস্টরা থাকেন, টিম অ্যানালিস্ট থাকেন, সো তারা কিন্তু শুধু 11 জন না, পুরো 15-16 জনের একটা কিন্তু অ্যানালাইসিস অলরেডি করা থাকে। সো এমন না যে আপনি এই 11 জনকে আকাশ থেকে উঠায় নিয়ে আসছেন, দে আর অল দেয়ার, নামটা সেখানেই আছে, কার কি অ্যাডভান্টেজ, কার কি স্ট্রেংথ, কার কি উইকনেসেস, এটা কিন্তু সবাই জানে। শুধু পাকিস্তান দলের প্লেয়াররা না, অপোনেন্ট টিমের প্লেয়াররাও কিন্তু জানে। সো এদিক থেকে যেটা বললেন যে হ্যাঁ, স্টেটমেন্ট কিন্তু একটা মেক করে যে উই আর কনফিডেন্ট উইথ আওয়ার প্লেইং 11, আমরা লাস্ট মুহূর্তের জন্য কোনো কিছু ওয়েট করছি না, আমরা আমাদের এই দল নিয়ে কন্টেন্ট, আমরা এই দল নিয়ে আমরা ভালো করতে আশাবাদী, এবং আমরা এই কন্ডিশন অনুযায়ী আমরা দলটা বাছাই করেছি। এটা একটা অপোজিশনকে একটা বার্তা দেয়। আমরা যেমন ভাবছিলাম যে কিছুটা স্পিন ফ্রেন্ডলি হবে কি না, সো এখন কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ভাবা শুরু করবে যে তাদের যেহেতু অল ফাস্ট বোলিং ইউনিট, নিশ্চয়ই ফাস্ট বোলারদের জন্য কিছু থাকবে। সো এখন বাংলাদেশকে একটা সাইকোলজিক্যাল গেমে কিন্তু ফেলে দিয়েছে তারা, যে তোমরা কি অল পেস ইউনিটে যাবা নাকি তোমরা তোমাদের কনভেনশনাল স্পিন অ্যাটাকেও আসবা। এখান থেকে একটা টাফ কল অবশ্যই বাংলাদেশ টিমের থেকে নিতে হবে। আমি পার্সোনালি এই যে ম্যাচের 1 দিন আগে 2 দিন আগে একাদশ দিয়ে দেওয়ার ব্যাপারটা, আমি পার্সোনালি এই ব্যাপারটার ফ্যান। ব্যাপারটার মধ্যে একটা সোয়াগ আছে। আই ক্যান অনলি এক্সপেক্ট যে একসময় বাংলাদেশে এই ধরনের সাহস দেখাবে। আমরা যদি পাকিস্তানের একাদশটার দিকে দেখি, আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব 2 ওপেনার, 3 নম্বরে শান মাসুদ ক্যাপ্টেন, 4 নম্বরে বাবর আজম, 5 নম্বরে সৌদ শাকিল, 6 নম্বরে মোহাম্মদ রিজওয়ান, 7 নম্বর পর্যন্ত কিন্তু তাদের ব্যাটার সালমান আলী আগা 7 নম্বরে থাকবেন, 8 নম্বরে শাহিন শাহ আফ্রিদি, 9 নম্বরে নাসিম শাহ, 10 নম্বরে খুররম শেহজাদ, 11 নম্বরে মোহাম্মদ আলী, 4 জন পেসার, যেমনটা আপনি বলেছেন অল পেসার একাদশ। ব্যাটিং, পাকিস্তানের এই ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী লাগতেছে, রাইট? আবদুল্লাহ শফিক, শান মাসুদ, ডেফিনেটলি, মানে তারা কিন্তু নিজের মাঠে খেলা হবে, এটাও কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ থাকবে তাদের। আমরা জানি, যদিও দেখছি যে অল ফাস্ট বোলিং ইউনিট, বাট স্টিল ব্যাটার ফ্রেন্ডলি কিন্তু পিচ থাকে পাকিস্তানে। সো দিক থেকে কিন্তু তাদের ওই অ্যাডভান্টেজটা তারা নেওয়ার চেষ্টা করবে, এবং নিজের মাটিতে খেলা হলে আপনি যে নামগুলো বললেন প্রত্যেকেই কিন্তু দে আর ওয়েল ক্যাপেবল। আবার একটা জিনিস ইন্টারেস্টিং ফয়সাল, এখানে লেফটি কতজন আছে এই যে টপ অর্ডারে? বা লেফটি টপ অর্ডারে যদি আমরা শাহিন আফ্রিদিকে ধরি, সেক্ষেত্রে শাহিন আফ্রিদি সহ 5 জন, 4, শাহিন আফ্রিদিকে বাদ দিলাম, তাহলে আমার মানে 3 জন কিন্তু লেফটি থাকছেন 5 জনে, প্রথম 5 জনে 3 জন লেফটি। সো এইটা কিন্তু একটা মানে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সিমিলার, আমাদের ব্যাটিং ইউনিটেও কিন্তু 4-5 জন লেফটি রয়েছে। তো এই জায়গা থেকে অফ স্পিনারের রোলটা অনেক বড় প্লে করতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে। যদিও ফাস্ট বোলারদের নিয়ে অনেক কথা বলছি আমরা, বাট এক্ষেত্রে কিন্তু বাংলাদেশের স্ট্রেংথটা কিন্তু কিছুটা হলেও স্পিনে থাকে। আমাদের ফাস্ট বোলাররা ভালো করছে আমরা বলছি, বাট উই ল্যাক ইন এক্সপিরিয়েন্স। আমাদের কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা নাই কম্পেয়ার টু পাকিস্তানি সিমারদের। সো আমাদের কিন্তু ওই জায়গাটাতেই ঝুঁকতে হবে, এবং ব্যাটিংটা অপোনেন্টের আপনি যত কমে আটকাতে পারবেন টেস্ট ম্যাচে, যে ওই জায়গাটায় গিয়ে কিন্তু পরবর্তীতে আপনার ক্যাশ ইন করতে ইজি হয়। যদি আপনার অপোনেন্ট ফার্স্ট ইনিংসে একটা বড় টোটাল দাঁড় করিয়ে দেয়, অটোমেটিক্যালি আপনি কিন্তু ডিমোরালাইজ হয়ে যাবেন অ্যাজ এ ব্যাটিং ইউনিট অপোজিশনের। সো দিক থেকে এই ব্যাটিং ইউনিটের থেকে একটা এক্সপেকটেশন থাকবে যে দে
ট্রু ট্রু ট্রু। এইটা ছাড়া তো আর এক্সপেক্ট করা যায় না, আর এটা ছাড়াও আমাদের ভালো বোলিং করা ছাড়া আর উপায় নাই। বাট আমার মনে হচ্ছে যে বাংলাদেশের বোলারদের জন্য একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আপনি যখন বলছিলেন যে টেস্টে ভালো করতে হলে কমের মধ্যে ব্যাটারদের আউট করে দিতে হবে, আই কুডন্ট বি মোর এগ্রিয়ার, ট্রু, এটা ফ্যাক্ট। তো একই সাথে মনের মধ্যে ভাবতেছিলাম যে ব্যাটিং লাইন আপ, সো এইটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা না করি, আমাদের বোলাররা মাঠে ভালো কিছু করুক, এইটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমরা বরং বাংলাদেশের একাদশ কেমন হতে পারে সেদিকে ফিরে যাই। আমরা অলরেডি আমাদের যে রেগুলার ওপেনার মাহমুদুল হাসান জয়, তাকে ইনজুরির কারণে হারিয়েছি। মুশফিকুর রহিমেরও হালকা একটা ইনজুরি কনসার্ন ছিল, তবুও শেষ পর্যন্ত মুশফিক সম্ভবত খেলবেন। মুশফিক খেলছেন, আর মুশফিকের যদি ইনজুরি হয়ে যেত, মুশফিক বাদ দেন আপনি, অন্য যে কোনো ব্যাটারের যদি ইনজুরি হয়ে যায়, আপাতত দলের সাথে কিন্তু ওই ব্যাকআপ তেমন কোনো ব্যাটারই নেই। যদিও এই দলের ব্যাটাররা আছে, তারা ইসলামাবাদে আছে, পাশাপাশি শহর রাওয়ালপিন্ডি ইসলামাবাদ, বাট আলটিমেটলি এখানে একটা ব্যাটার সংকট দেখা দিতে পারে যদি না ম্যাচ চলাকালীন কোনো ইনজুর্ড হয় বা কনকাশনের ব্যাপার আসে। একাদশ নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে আমাদের ওপেনিং করবেন জাকির হাসান, সাদমান ইসলাম, টু লেফটিস। নাম্বার 3-এও লেফটি থাকবেন নাজমুল হোসেন শান্ত, নম্বর 4-এ মুমিনুল হক। এই চারজনই কিন্তু লেফট হ্যান্ডার। এখানে একটু আলোচনাটা পজ করি আমরা, মানে একাদশ বানানো পজ করি, আলোচনায় আসি। 4জন লেফটি, টপ অফ দ্য অর্ডার, এইটা আনইউজুয়াল অবশ্যই। লাভ লস কার কতটা হবে? বাংলাদেশের কি লাভ বা লস হইতে পারে, বা পাকিস্তানের কি লাভ বা লস হইতে পারে? বাংলাদেশের জন্য একটা বড় সেটব্যাক ছিল মাহমুদুল হাসান জয়ের ইনজুরিটা। তাকে কিন্তু ওপেনিংয়ে তাকেই দেখা হচ্ছিল, তাকেই ভাবা হচ্ছিল, তার একটা ভালো ইনিংসও ছিল, কিন্তু যাওয়ার আগে হি শোড সাম ম্যাচুরিটি। এইচপিতে ভালো খেলছে, হ্যাঁ উনি। সো ওদিক থেকে কিন্তু এই জায়গাটাতেই আমাদের ওই লাস্ট মোমেন্ট একটা অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। সাদমান ইসলাম ইজ লাইকলি টু ওপেন দ্য ইনিংস উইথ জাকির হাসান। এই জায়গাটাতেই কিন্তু আমরা অনেক সময় আবার এটাও বলি যে লেফটি রাইটি ইট ডাজন্ট ম্যাটার, বাট আপনি যখন টেস্ট ম্যাচ খেলবেন ইট অ্যাকচুয়ালি ম্যাটার্স। ওয়ান ডে ফরম্যাটে দের ইজ এ স্কোপ ফর রোটেটিং দ্য স্ট্রাইক অ্যান্ড অল, বাট টেস্ট ফরম্যাটে কিন্তু এই জায়গাটায় কম থাকে। সো একটা বোলার সেই সুযোগটা পায় একজন বোলারকে ব্যাটারকে টার্গেট করার জন্য। যদি লেফটি হয়, দুই দিকেই যদি লেফটি হয়, আপনার ক্যাপ্টেনের জন্য অনেক ইজি হয়ে যায় কিন্তু যে বোলিং সেট আপ রেডি করা, ফিল্ড সেট আপ রেডি করা, ওই অনুযায়ী বোলিং করা, এবং পিচ থেকে যে একটা এক্সট্রা কিছু নিয়ে আদায় করা নেয়ার, অফ স্টাম্পের বাইরে যদি কিছু আপনার প্যাচেস থাকে, ওই জায়গাগুলোকে এক্সপ্লয়েট করা। এই জায়গা থেকে আমি বলবো যে কিছুটা হলেও বাংলাদেশের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ। বাট আরেকটা দিকও হয়েছে যে বাংলাদেশের এই প্লেয়াররা কিন্তু এখনও তাদের আপ টু দ্য মার্ক খেলেনি। সো তাদের থেকে কিন্তু এখনও ভালোটা আশা করা যেতে পারে। এই জায়গাটা থেকে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে এগেনস্ট কোয়ালিটি ফাস্ট বোলিং অ্যাট্যাক। আমাদের ব্যাটাররা কীরকম করে, আমাদের লেফটিরা কীরকম করে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। আমরা জানি নাজমুল হোসেন শান্ত লাস্ট ইয়ার খুব ভালো করেছিলেন টেস্ট ম্যাচে, অ্যারাউন্ড 400 সামথিং রান করেছিলেন, বাট এই বছরে কিন্তু টেস্ট ম্যাচে তার ব্যাট থেকে কিন্তু খুব একটা রান আসেনি, এগেনস্ট শ্রীলঙ্কাও না, এবং অন্যান্য ফর্মেটেও যদি আমি দেখি আমাদের ব্যাটারদের মধ্যে কিন্তু তেমন কেউই ফর্মে নাই। এইটাই বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। আর আমাদের লঙ্গার ভার্সন ক্রিকেটে কিন্তু আমাদের সেই টেম্পারামেন্টটা নিয়েও কিন্তু অনেক কোয়েশ্চেন হয় যে আমরা লম্বা খেলতে পারি না। আমরা হয়তো যে মুডে থাকি ওয়ানডে বা টি20তে, আমরা টেস্ট ম্যাচে গিয়ে আরও বেশি আগ্রাসী হওয়ার চেষ্টা করি। টেস্ট ক্রিকেট ইজ নট জাস্ট অ্যাবাউট স্কোরিং রানস। মডার্ন ডে ক্রিকেট, হ্যাঁ আমি বুঝতেছি, বাট অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনাকে ওই টাইমটাকেও কিল করাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে অপোজিশনের বোলাররাও কিন্তু একটু টায়ার্ড হয়ে যায়, একটু ডিমোরালাইজ হয়ে যায়। ওই জায়গায় কাজটা আমাদের এখনও অনেক বাকি রয়েছে। আমি এক্সপেক্ট করবো 4 জনের মধ্যে থেকে টপ 4 থেকে অ্যাটলিস্ট 2 জন 50+ করে ইনিংসটাকে বড় করবে। কারণ আমাদের প্রায় দেখি যে আমরা আর্লি উইকেট ফল করে, আমাদের মিডল অর্ডারে একটা পার্টনারশিপ হয়, মনে হচ্ছে যে একটা ভালো কিছু হচ্ছে, বাট সাডেনলি একটা পার্টনারশিপ ভাঙার পর কিন্তু আর ব্যাটিংয়ে কিছু থাকে না। সো আপনি যতই ব্যাটিং ডিপ করেন, ইট ডাজন্ট ম্যাটার যদি আপনার টপ 4 কিন্তু পারফর্ম না করে। টপ 4-এ সাদমান খেলবেন অনেকটা নিশ্চিত। সাদমানকে নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হলো যে জাতীয় দলে তার ডেবিউ হয়েছে বেশ কিছুদিন আগে, মাঝে বাদ পড়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে অনেক রান করেছেন, প্রবাবলি 22-এর বিসিএল অথবা লাস্ট ইয়ারের বিসিএল 100 ছিল, এনসিএলও তার রান ছিল। তারপর থেকে ন্যাশনাল টিমের স্কোয়াডে তিনি কন্টিনিউয়াসলি অ্যাড হয়েছেন, ম্যাচ পাননি। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জাকির আর জয়ের জুটিটার উপরই নির্ভর করেছিল। বাট সাদমান ঘরোয়াতে রান করে গেছেন। এইচপিতে যে অস্ট্রেলিয়া গেছিলেন সেখানেও 90+ রানের একটা ইনিংস সাদমানের আছে। এই যে ফর আ প্লেয়ার লাইক সাদমান, তিনি এতদিন ধরে দলের সাথে আছেন, তিনি জানেন তিনি সেকেন্ড চয়েস ওপেনার, তিনি জানেন তার ম্যাচ খেলার সম্ভাবনা কম, এবং এই যে এই 21 তারিখের ম্যাচটা তিনি খেলতে নামবেন, সেখানেও তিনি এটাও তার মাথার মধ্যে সম্ভবত ঘুরবে যে আমি ভালো করলেও পরের ম্যাচে হয়তো বাদ পড়তে পারি।
সাদমানের পয়েন্ট অফ ভিউ থেকে এই সিচুয়েশনটা কেমন, এই সিচুয়েশনটা কতটা কঠিন, বা এতদিন ধরে যে দলের সাথে সাদমান ছিল এটা তাকে সামহাও হেল্প করবে কিনা কাল পারফর্ম করা? এই জিনিসগুলো কিন্তু এই টাইপের প্লেয়ারগুলোকে আরও মোটিভেট করে যে আমি আমার একটা সুযোগ পাবো, আমি ওটাতে কাজে লাগাবো। বাকিটা মানে সিলেক্টরদের উপর, টিম ম্যানেজমেন্টের উপর, টিমের কম্বিনেশনের উপর। বাট এই প্লেয়ারগুলো কিন্তু যখনই সুযোগ পায় দেখবেন কাজে লাগায়, দে পারফর্ম, অ্যাটলিস্ট দে ট্রাই। তাদের মধ্যে ওই আর্জটা থাকে, কারণ তিনি জানেন যে আমার জায়গাটা কিন্তু এখনও ফিক্সড না। অন্যান্য প্লেয়াররা যেটা হয় যে আমরা যেটা দেখি, অনেক প্লেয়ারদের নিয়ে আমরা কথা বলি যে এত সুযোগ দিচ্ছে কেন, তারপরও তারা পারফর্ম করে না, বা তাদের ব্যাকআপ কেউ নাই কেন। এটা কিন্তু এর জন্য আপনার বেঞ্চ স্ট্রেংথটা খুবই ইম্পর্টেন্ট। সাদমান ইসলাম হ্যাজ অলওয়েজ বিন পুশিং দ্য টু ওপেনার্স হু আর প্লেয়িং ইন দ্য প্লেয়িং 11 ফর বাংলাদেশ লাস্টের 2-3 বছর যদি আমি দেখি, কারণ তিনি একজন কেপেবল ব্যাটার। হি ক্যান স্পেন্ড আ লট অফ টাইম অ্যাট দ্য ক্রিজ, এবং তার সেই যে এক্সট্রা কিছু করতে চান না, কিন্তু হি স্টিক টু হিজ বেসিক। সে কিন্তু খুব গ্ল্যামারাস কোনো ব্যাটার না। আমরা টি-20-তে তার কোনো নাম ডাক শুনি না, ওয়ানডেতেও খুব একটা নাম ডাক শুনি না, বাট মাথা নিচু করে খেলার যে প্রবণতাটা রয়েছে তার মধ্যে আমি দেখি। সো এদিক থেকে তাকেও আর একটু সুযোগ দেওয়া দরকার। আপনি যেমন বললেন যে একটা ম্যাচ ভালো করলে পরের ম্যাচে তাকে বাদ দিয়ে দেওয়া হবে, এটাও কিন্তু একটা প্লেয়ারের জন্য খারাপ যদি এটা তার মাইন্ডে কাজ করতে থাকে। সো টিম ম্যানেজমেন্টকে তাকে ওই আস্থার জায়গাটা দিতে হবে যে তুমি তোমার খেলা খেলো, লেট রেস্ট টু দ্য টিম ম্যানেজমেন্ট, তারপরে বাকিটা দেখা যাবে। এদিক থেকে সাদমান ইজ এ ভেরি কী বলবো কনফিডেন্ট ক্রিকেটার, কারণ একটা প্লেয়ার শুধু একটা ফরম্যাটই খেলে বাংলাদেশের হয়ে, অনেক কঠিন এটা বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি আর্থিকভাবেও দেখেন, আপনি বিপিএল খেলতে পারছেন না, আপনি ডোমেস্টিক 50 ওভার কম্পিটিশন হয়তো খেলেন, বাট ওইভাবে তার ডিমান্ডটা কতটুকু আমি জানি না। সো এদিক থেকে টেস্ট ফরম্যাটে নিজেকে একদিকে ফোকাস রেখে এভাবে প্র্যাকটিস করা এবং নিজেকে প্রিপেয়ার করা, এই টেক্স আ লট ফ্রম আ ক্রিকেটার। সো এদিক থেকে আমি চাবো যে তিনি ভালো করুক, এবং তার সেই অ্যাবিলিটিও রয়েছে। বাকিটা হচ্ছে গিয়ে যে পার্টনারও ডিপেন্ড করে, কিন্তু একজন ওপেনার কিন্তু একা খেলেন না। সো তার অপর সাইডে যে পার্টনারটা থাকে, তিনি তাকে কিভাবে কমপ্লিমেন্ট করছেন এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি আর্লি উইকেট পড়ে যায় তার খেলার ধরন একরকম থাকবে, যদি আর্লি 2-3টা উইকেট পড়ে যায় তখন তিনি আরও শেলের ভিতর ঢুকে যাবেন। আবার অনেক ক্ষেত্রে হয় যে যদি পার্টনার তাকে কমফোর্ট দিতে থাকে তখন তিনি হয়তো একটা শট খেলতে পারবেন, হয়তো 2টো শট খেলতে পারবেন। বাউন্ডারি উইল অলওয়েজ রিলিজ দ্য প্রেশার, বাট অ্যাট দ্য সেম টাইম ব্যাটের মাঝখানে লাগানোটাও খুবই ইম্পর্টেন্ট। সো এটা আপনার পার্টনারের সাথে আপনার সেই বোঝাপড়াটা থাকা খুবই দরকার। আমরা দেখেছি জাকির ইজ এ কেপেবল ব্যাটার, তার একটা 100 রয়েছে ডেবিউতে এগেনস্ট ইন্ডিয়া, বাট ওই যে আমার যে কনসিস্টেন্সির জায়গাটা, ওই জায়গাটাতেই আমাদের কাজ করতে হবে। এবং আমার মনে হয় যে ওয়ান এট এ টাইম ভাবা উচিত। আমরা মনে হয় আমরা টেস্ট ক্রিকেটটা খেলি, আমরা অনেক লম্বা ভেবে ফেলি। আমরা প্রথম দিনই নামি, আমরা তৃতীয় দিন কী হবে, চতুর্থ দিন কী হবে, এটা নিয়ে ভাবা শুরু করে দিই। আই ফিল ইট, মানে আমাদের ব্যাটাররা মনে হয় যে বলতে থাকে যে মানে ভিতরে ভিতরে হয়তো এরকম কথা হয় যে সেকেন্ডের পর থেকে গিয়ে পিচে অনেক ঘাপলা হবে। মানে ইফ ইউ থিঙ্ক বিয়ন্ড, আপনি তো প্রেজেন্টে থাকতেছেন না, তখন আপনি এখনই চাবেন যাচ্ছে তাহলে এখনই আমি রানগুলো বাড়ায় নিই, বাট পিচে তো আপনার জন্য অনেক অ্যাডভান্টেজ এখন আছে, এই অ্যাডভান্টেজটা কেন কাজে লাগাচ্ছেন না? আমাদের এই জায়গাটাতে কাজ করাটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় যে সাদমান ইজ আ ভেরি গুড ক্রিকেটার। আপনাদের টেস্ট ফরম্যাটে যদি বলি স্পেশালিস্ট টেস্ট ক্রিকেটার যদি 2-1 থাকে বাংলাদেশে, এর মধ্যে সাদমান ইজ ওয়ান অফ দেম। হ্যাঁ, আমিও চাই সাদমান ভালো করুক, কারণ হি ইজ বিন ওয়ার্কিং প্রিটি হার্ড ফর লাস্ট ফিউ টাইম নাও। 1 থেকে 4 আমরা আলোচনা করলাম, 5, 6, 7, 8। 5-এ মুশফিকুর রহিমের আসার কথা, 6-এ সাকিব আল হাসান, 7-এ লিটন দাস, 8-এ মেহেদী হাসান মিরাজ। এই পর্যন্ত তো আমাদের কোনো মতানৈক্য নাই, বাট এখানে একটা হতে পারে যে যেহেতু 4 জন লেফটি টপে আছে, এক্ষেত্রে কি টিম ম্যানেজমেন্ট ভাববেন কি না যে মেবি মুশফিকুর ক্যান ব্যাট অ্যাট নাম্বার 4, মেবি বিকজ হি ইজ গট আ ভেরি গুড টেকনিক। তার ক্যাপ্টেন, তার ব্যাটিং অ্যাবিলিটি নিয়ে, তার টেকনিক নিয়ে তো কোনো কথা নেই। এখন তিনি কিপিংও করেন না যে তাকে লোয়ার ডাউন দিয়ে অর্ডার ব্যাটিং করাতে হবে, তাকে একটু ব্রেক দেওয়ার জন্য, রেস্ট দেওয়ার জন্য। সো এই জায়গাটা থেকে আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট চিন্তা করতেও পারে একজন কেপেবল ব্যাটারকে উপরে পাঠানো। আপনি টেস্ট ম্যাচে যত ভালো সাউন্ড টেকনিক ব্যাটার উপরে পাঠাবেন, সে ভালো বলগুলো আগে খেলে ফেলবে, বলটাকে পুরনো করে দিবে, তখন একটু ইজি হয় যে পরের যারা ব্যাটাররা আসে তাদের জন্য খেলাটা। সেদিক থেকে আমার মনে হয় যে মেবি জাস্ট মেবি মুশফিকুর রহিম মাইট ব্যাট এট নাম্বার 4। সেক্ষেত্রে হয়তো মমিনুল 5-এ চলে আসতে পারেন, কারণ আপনার ব্যাটিং কিন্তু যথেষ্ট ডিপ। সাকিব রয়েছে, লিটন রয়েছে, মানে 11 জনের একাদশে আমরা যে 8 জনের নাম নিলাম এখনো পর্যন্ত, ইফ আই এম নট রং, সাদমানের ব্যাপারটা আমি শোন না, বাকি 7 জনেরই টেস্ট সেঞ্চুরি আছে, কিন্তু মেহেদী হাসান মিরাজের টেস্ট সেঞ্চুরি আছে, সবার টেস্ট সেঞ্চুরি আছে। সো ইটস আ প্রিটি স্ট্রং ব্যাটিং লাইন আপ। এখন মাঠে কিভাবে তারা
অ্যাপ্লাই করে সেটা দেখার বিষয়। 1 থেকে 8 আমরা একই, উই আর অন দ্য সেম পেজ। বাট 9 থেকে 11 এখানে আমাদের হাতে অপশন 5টা, খেলবে যে কোনো 3 জন, 5 জন অপশন, 4 জন পেসার, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ এবং তাদের সাথে আছেন একজন স্পিনার তাইজুল ইসলাম। কারণ তাসকিন তিনি ফার্স্ট ম্যাচে আনঅ্যাভেলেবল, সেকেন্ড ম্যাচে হয়তো বা তাকে নেওয়া হতে পারে। এই 5 জনের মধ্যে কোন 3 জন খেলবেন? একজন স্পিনারকে আপনি খেলাবেন নাকি 3 জনই পেসার খেলবেন? যে সিচুয়েশন আপনাদের ওই 8 জনের মধ্যে কিন্তু অলরেডি 2 জন স্পিনার রয়েছে এবং ওয়ার্ল্ড ক্লাস স্পিনার সাকিব এবং মিরাজ। সেক্ষেত্রে তাইজুল কিছুটা আনলাকি আমি বলবো, যে কারণ ফার্স্ট টেস্টে তার টিমে ঢোকাটা খুবই ডিফিকাল্ট। বাট ইন্টারেস্টিংলি হি ইজ অলসো দ্য হায়েস্ট উইকেট টেকার ফর বাংলাদেশ এগেইনস্ট পাকিস্তান। 22টা উইকেট আছে কিন্তু তার। সো অনেকটাই আনলাকি বলবো যে তার না খেলতে পারাটা, কারণ টিম কম্বিনেশন একটা ব্যাপার রয়েছে। আমি তো দেখছি যে যেহেতু অপোজিশনে 4 জন সিমার রেখেছে, আমাদের তো অ্যাটলিস্ট 3 জন রাখতেই হবে, কারণ আমাদের তো এমন নয় যে কোনো সিমিং অলরাউন্ডার রয়েছে প্লেইং 11-এ। সো সেক্ষেত্রে কিন্তু আপনার 3 জন সিমারকে রাখতেই হচ্ছে আপনার। এখানে আমি খালেদকে দেখতে পাচ্ছি, আমি শরীফুলকে দেখতে পাচ্ছি, এবং এক্ষেত্রে নাহিদ রানা এবং হাসান মাহমুদের মধ্যে কিন্তু একটা ফাইট হতে পারে, কারণ তারা দুজনই একটি করে ম্যাচ খেলেছে, টেস্ট ম্যাচ খেলেছে, দুজনে কিন্তু ডেবুতে খুবই ভালো করেছে। বাট ওই যে ল্যাক অফ এক্সপিরিয়েন্স একটা ব্যাপার থাকে, এই ক্ষেত্রে কি টিম ম্যানেজমেন্ট ওই বোল্ড কলটা নিবে যে না আমি 2 জন ইয়াংস্টারকেই খেলাবো, লাগলে এখানে আমি খালেদকে ড্রপ দিয়ে দিই। শরীফুল তো শিওর খেলছেন। সো এক্ষেত্রে ওই 3 জন রাইট আর্ম সিমারের মধ্যে 2 জন খেলবে। খালেদকে কিছুটা এগিয়ে রাখা যায় বিকজ অফ ইজ এক্সপিরিয়েন্স, এবং তিনি কিন্তু টানা স্পেলে বল করতে পারেন। সো শুধু নতুন বলে না, তাকে দিয়ে পুরান বলেও আপনি কাজে লাগাতে পারবেন, বাকিদের যেহেতু এক্সপিরিয়েন্সটা কম। বাট হাসান মাহমুদের আবার ভেরিয়েশন কিন্তু অনেক রয়েছে অ্যাজ এ ফাস্ট বোলার। তার ব্যাক অফ হ্যান্ড স্লোয়ার, তার ইয়র্কার, তার কাটার, তার কিন্তু বাউন্সার, সব কিছু কিন্তু তার একটা প্যাকেজের মধ্যে রয়েছে। নাহিদ রানা ইজ এ এক্সপ্রেস টাইপ ফাস্ট বোলার, হি জাস্ট গোজ অ্যান্ড বোলস কুইক। তার কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা এখনও হয়নি যে লম্বা সময় ধরে বল করা বা তার উইকেট থেকে যখন কিছু না থাকে আদায় করে নেওয়ার ব্যাপারটা। এক্ষেত্রে একটা ইন্টারেস্টিং কল হতে পারে যে আদৌ টিম ম্যানেজমেন্ট ইয়াংস্টারদের উপর ভরসা রাখবে নাকি রিলেটিভলি এক্সপিরিয়েন্স খালেদের কাছে যাবে। বাট আমি 3 জন সিমারই দেখছি, আসলে আর কোনো অপশন নেই বাংলাদেশে। আলটিমেটলি 3 জন সিমারই হয়তোবা খেলবে, এবং আপনি যেটা বললেন হয়তোবা নাহিদ রানা বা হাসান মাহমুদ 2 জনের মধ্যে যে কোনো একজন খেলবে। হাসান মাহমুদের ক্ষেত্রে যে ব্যাপারটা আমি যতদূর শুনেছি, বা আপনিও নিশ্চয়ই শুনেছেন, বা এই ধরনের কথা তো ওরেই আমাদের ইন্ডাস্ট্রিতে, যে হাসান মাহমুদকে কারেন্টলি অনলি লাল বলের জন্যই কনসিডার করা হচ্ছে, বা তাকে স্পেশালাইজড লাল বলের বোলার বানানো হচ্ছে, এবং শ্রীলঙ্কার এগেনস্টে একটাই ম্যাচ খেলেছেন, ভালো করেছেন। নাহিদ রানা তার ঘরোয়াতে পারফরমেন্স খুবই ইমপ্রেসিভ, 13 ম্যাচে 59টা সম্ভবত নাহিদ রানার উইকেট ফর আ পেসার হু প্লেজ হিজ ডোমেস্টিক ক্রিকেট ইন বাংলাদেশ, খুবই ইমপ্রেসিভ। নাহিদ রানা আর হাসান মাহমুদ দুজনই 140-র উপর বল করেন, শরীফুল আর খালেদ দুজনই 130-র ঘরে বল করেন। আপনি চান খালেদ শরীফুল খেলুক, ওই দুজনের মধ্যে একজন খেলুক? আমার পার্সোনাল অপিনিয়ন যদি চান, আমি চাই যেহেতু পিচে পেসারদের একটা ব্যাপার থাকার কথা, এবং আমার মনে হয় পাকিস্তানি ব্যাটাররা খুব বেশি এক্সপেক্ট করবে না বাংলাদেশি পেসার্স টু বোল ভেরি ফাস্ট। সেক্ষেত্রে হাসান আর রানা দুজনকে যদি আমরা খেলাই তাহলে সেটা সারপ্রাইজ ফ্যাক্টর হতে পারে কিনা? হতে পারে। আবার একটা লং রানে যদি আপনি দেখেন, ফাস্ট বোলারদের জন্য অ্যাডভান্টেজ প্রথম দিন মেবি হতে পারে, সেকেন্ড দিনের হাফ পর্যায়ে গিয়ে হতে পারে, বাট গ্র্যাজুয়ালি কিন্তু পিচটা একটু ভালো হতে থাকবে। ওখানে কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি পিচেরও একটা সুনাম রয়েছে, কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু অনেক বড় বড় স্কোর হয়েছে ওই মাঠটাতে। সো এদিক থেকে আপনি যে পার্সপেক্টিভটায় ভাবছেন ভেরি গুড, মানে একটু আউট অফ দ্য বক্স এটা। বাট আবার যদি এদিক থেকে দেখেন যে আপনার 3 জন ভ্যারাইটি যদি চান, এটা কিন্তু 1 ডাইমেনশনাল হয়ে গেল। 2 জন রাইট আর্ম সিমার, দে বোথ আর কুইকি। এদিক থেকে আবার এখানে যদি খালেদকে নেন, শরীফুল থাকে, আর যে কোনো এই 2 জনের মধ্যে একজন থাকে, তাহলে কিন্তু একটু মাল্টি ডাইমেনশনাল হচ্ছে। যেমন খালেদ একজন মানে ওয়ার্ক হর্স, ছোটো ছোটো সুইংয়ের উপর ডিপেন্ড করে, তারও পেস বেড়েছে রিসেন্টলি, হি ক্যান হিট 140। শরীফুল ইজ আ ডিফারেন্ট বোলার, ইজ আ লেফটি, ইউ নিড ওয়ান লেফটি মানে ভেরিয়েশন। তারপরে রয়েছেন একজন এক্সপ্রেস কুইক ফাস্ট বোলার। সো এই 3 জনের 3টা কিন্তু ভ্যারাইটি অ্যাড করে। সো যখন গেমের সিচুয়েশন আসবে যে হয়তো পুরাতন বল দিনের শেষের দিকে বা একটু রিভার্স করছে বলটা, সো সেক্ষেত্রে আপনি একজন এক্সপ্রেস ফাস্ট বোলারকে আনতে পারেন। আবার যখন দেখছেন যে দিনের মাঝামাঝি সময় কিচ্ছু হচ্ছে না, দেন ইউ ক্যান ব্রিং ইন সামওয়ান যে এক জায়গায় টাইট জায়গায় বল করতে থাকো, ব্যাটসম্যানকে বিরক্ত করো।
একটা এজ যদি নিতে পারো বা ব্যাটসম্যান যদি একটা ভুল করে ফেলে, এক্সপ্রেস ফাস্ট বোলার অ্যাট দ্য মিডল অফ আ ডে তার জন্য 2-3-4 ওভারের বেশি একটা স্পেল করা খুবই ডিফিকাল্ট, কারণ বডির উপর দিয়ে যায়। এই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে যে দুজন কুইকি না নিয়ে আমার মনে হয় যে 3জন থাকলে একটু ক্যাপ্টেনের জন্য ইজি হয় যে সেই ভ্যারাইটিটা অ্যাড করা। গিভ মি 3 নেমস, কোন 3জন খেলবে? আই উইল সে খালেদ, শরীফুল অ্যান্ড নাহিদ রানা স্ল্যাশ। না না, আমি 3টাই নাম চাইছি, এটা গেস গেম না, পাবলিককে আমিও আমার 3টা নাম দিব, 2জনের মধ্যে যে কোনো একজন আপনারা। I'll go with নাহিদ রানা। I will probably go with হাসান মাহমুদ। যাক, ভালো হইলো, একটু ভ্যারাইটি হইলো আমাদের মধ্যে। আমাদের তো কালকেও দেখা হবে, আমরা তো ম্যাচ ডেতে থাকবো, আমরা কালকে এইটারে একজন আরেকজনকে খোঁচা দেওয়ার চেষ্টা করব। সো এই একাদশী বাংলাদেশ প্রবাবলি এই একাদশ নিয়ে মাঠে নামবে এবং এটা নিয়েই পাকিস্তানের সাথে আমাদের লড়াই করতে হবে। 2 দলের একাদশ গেল। একাদশের যদি আমি বিচার করি অনেস্টলি ব্রুটালি, তাহলে বাংলাদেশ পিছিয়ে থাকবে পাকিস্তানের চেয়ে। ডেফিনেটলি। পিচ, এবার পিচের কথা আসবে। রাওয়ালপিন্ডিতে কখনো অনেক বেশি রান হয়, 500, 550, 600 হয়েছে যখন পাকিস্তান ইংল্যান্ড খেলেছে এই মাঠে, কিন্তু এই সিরিজটা এক্সপেক্ট করা হচ্ছে পেসাররা বেশি সুবিধা পেতে পারে। আবার আমি দেখছিলাম এখানে বসার আগে যে সেকেন্ড ডে থার্ড ডেতে প্রবাবলি ব্যাটিংটা ভালো হয়। এই মাঠে 5টা এমন ইনস্ট্যান্ট আছে যখন ইনিংস ব্যবধানে জিতেছে দলগুলো। সেক্ষেত্রে পিচের কন্ডিশন কেমন হবে? টস জিতলে আসলে কি করা উচিত? টসটাই যে ফ্যাক্টসগুলো আপনি বললেন, টসটা কিন্তু ইতিমধ্যে অলরেডি ভাইটাল, বোঝাই যাচ্ছে। যে আমার কাছে একটা ছোটোখাটো একটা স্ট্যাটসের মতো আছে। টিম ব্যাটিং ফার্স্ট অ্যাট রাওয়ালপিন্ডি 7টা ম্যাচের মধ্যে 2বার জিতেছে টিম ব্যাটিং ফার্স্ট, আর 3বার অ্যাকচুয়ালি 5বার জিতেছে, 3বার হেরেছে দল, 3বার জিতেছে যে টিম ব্যাটিং সেকেন্ড করে, উইচ মিনস যে প্রথম ইনিংসে ব্যাটিং করাটা ডিফিকাল্ট হয়। আমরা দেখেছি অনেকটা গ্রাসি ট্র্যাক, তারপরে বৃষ্টির কথাও কিন্তু আপনি বলছিলেন, আমরা বলছিলাম বৃষ্টিও কিন্তু ফোরকাস্টে রয়েছে। সো এদিক থেকে টস জিতে যে দল প্রথমে টস জিতবে আমার মনে হচ্ছে যে ফিল্ডিং নেওয়ার জায়গাতেই যাবে, কারণ হিস্টোরিক্যালি স্ট্যাটস যেটা বলছে আর কি, যে লাস্টে ব্যাটিং করে একটু অ্যাডভান্টেজ পাওয়া যায়। সো এদিক থেকে বাংলাদেশের জন্য একটা প্রে করতে পারে তারা, যে অ্যাটলিস্ট সেই শুরুর দিকের অ্যাডভান্টেজটা যদি বাংলাদেশ পেয়ে যায়, তখন গিয়ে যেমনটি বললেন যে পরের দিকে সেকেন্ড ডে থার্ড ডেতে গিয়ে পিচ গেটস বেটার। সো এদিক থেকে কিন্তু একটা অ্যাডভান্টেজ বাংলাদেশ পেলেও পেতে পারে। আমার মনে হয় যে পিচটা প্রথম 2-3 দিন খুবই ইম্পর্ট্যান্ট, প্রথম ফার্স্ট ডে স্পেশালি, কারণ যেহেতু বৃষ্টির একটা বাগড়া থাকবে এবং শুরুর দিকে ময়েশ্চার থাকবে, গ্রাস থাকবে। অ্যাজ দ্য ডে প্রোগ্রেসেস পিচ উইল গেট বেটার, বাট আমার মনে হচ্ছে যে টস জিতে যে দল টস জিতবে আমার মনে হয় উড অপ টু বোল ফার্স্ট, এবং আর্লি যদি প্রথম ইনিংসে দলকে গুটিয়ে দিতে পারে অপোজিশনকে, তাহলে ওই দল কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ নিয়ে নেয়। কারণ ইনিংস ডিফিটের কথা বলছেন, তাহলে সেকেন্ড ইনিংসে যে ব্যাট করবে তার একে তো ব্যাটিং ফ্রেন্ডলি ট্র্যাক থাকবে, তার উপর তার ওই সুযোগটা থাকবে লম্বা করার, যাতে প্রথম ইনিংসে যেহেতু অল্প রান থাকে, একটা বড় ফার্স্ট ইনিংস লিড নিয়ে তখন দেখা যাবে যে অপোজিশনকে চাপে ফেলতে পারবে, যে তারা ইনিংস ডিফিট এড়িয়ে প্রথমে টার্গেটটা কী দিবে এটা নিয়ে তাদের চিন্তায় পড়ে যাবে। কিন্তু সেদিক থেকে টস উইল বি ভেরি ভাইটাল। সো আমি যদি আরেকটু রুড হয়ে বলি, তাহলে আমার মনে হয় যদি বাংলাদেশ 21 তারিখের ম্যাচে আগে ব্যাটিং করে, তাহলে প্রথম দিনটাই আমাদের জন্য পার করা বেশ মুশকিল হয়। হ্যাঁ ডেফিনেটলি, মানে ইন এনি কেস যদিও মানে কন্ডিশন যদি নর্মালও থাকতো, তারপরও কিন্তু বাংলাদেশের ব্যাটিং কিন্তু ইটসেলফ একটা ভালনারেবল একটা। আমাদের কিন্তু মানে লাস্ট আমরা অন্য ফরম্যাটেও যদি দেখি, আমাদের কিন্তু ব্যাটিংটাই আমাদেরকে ভোগাচ্ছে। টেস্ট ক্রিকেটে তো অবশ্যই আরও বেশি স্কিল দরকার আপনার। আমি যদি বলি যে হ্যাঁ ওয়ান ডেতে মারতে গিয়ে আউট হয়ে গেছে এই সে, বাট টেস্ট ক্রিকেটে তো আপনাকে সার্ভাইভও করতে হবে, রানও করতে হবে, আপনাকে বোলার চ্যালেঞ্জ করবে, আপনাকে বোলার টেস্ট করবে। তো দিক থেকে আমাদের ওই টেকনিক টেম্পারামেন্টটা কতটুকু আমরা দেখাতে পারবো, এটা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে, এবং টেস্ট ক্রিকেটের মেজাজটা ধরতে হবে। এইটা হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে বেশি ল্যাকিং আমাদের এই লম্বা ফরম্যাটে যদি বলি। আমরা লাস্ট টেস্ট ম্যাচ শ্রীলঙ্কার সাথে মানে আমি দেখেছি যে আমরা দিনের শেষের দিকে আমরা 3-4টা উইকেট হারিয়ে ফেললাম, যেখানে আমরা জানি যে 3-4 ওভার বাকি রয়েছে। আমি লিটন কুমার দাসের ওই শটটা আমি এখনও ভুলতে পারি না, কেন খেলেছিলেন, কী সিচুয়েশন, কী মাথায় ঘুরছিল তার আই ডোন্ট নো, বাট এই গেম সেন্সগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। একটা উইকেট আপনার একটা খামখেয়ালিপানা কিন্তু পুরো দলের কিন্তু একটা ইমেজটাকে চেঞ্জ করে দিবে। দিন শেষে 21 for 1 অ্যাট স্টাম্পস লুকস বেটার, বাট 21 for 3 তখন কিন্তু আপনার ওই নাইট ওয়াচম্যান এসে একটা করবে, তখন ধরে নেওয়া হবে যে পরের দিন আর্লি একটা উইকেট পড়বেই।
সো আপনি কিন্তু শুরুতেই ব্যাকফুটে চলে যাবেন। এই জিনিসটার থেকে আমাদেরকে বের হয়ে আসতে, হ্যাঁ ভালো খারাপ তো থাকবেই, বাট অ্যাটলিস্ট আপনার ওই অ্যাপ্রোচটা যদি আপনি দেখাতে পারেন, অ্যাটলিস্ট ওই চেষ্টাটা যদি থাকে, আমার মনে হয় যে এইভাবেই গ্র্যাজুয়ালি ইম্প্রুভ হবে। আদারওয়াইজ আউট অফ দ্য বক্স আপনি হুট করে একটা টেস্ট ম্যাচ জিতে যাবেন আর বলবেন যে আমাদের টেস্টের কালচার চেঞ্জ হয়ে গেছে। আমরা যেটা মাউন্ট মাঙ্গানুতে দেখে তারপর আমরা ভাবা শুরু করেছিলাম যে হয়তো আমাদের টেস্ট ক্রিকেটের সুদিন ফিরছে, বাট আমরা তো ওই প্যাটার্নে আর টেস্ট ক্রিকেট খেলিনি মাউন্ট মাঙ্গানুতে যেটা খেলেছি। সো ওই আমি একটু কোচকে নিয়েও আমি একটু সন্দিহান, তার গেম প্ল্যান কী থাকে, তার থিঙ্কিং প্রসেসটা কীরকম, কারণ তার কাছ থেকেও কিন্তু কিছু উদ্ভট প্ল্যান যায়। সো দেখা যায় যে সাডেনলি বাংলাদেশের প্লেয়াররা পিচে বলছে যে অনেক কিছু হচ্ছে, যাও গিয়ে তাড়াতাড়ি রান করে আসো, শট খেলো, নিজের শট খেলো, অথচ ওই সময়টা যদি একটু কামনেস দেখানো যায় তাহলে কিন্তু ওই সময়টা পার করে দেওয়া যায়। এটা তো একদিনের খেলা না, 5 দিনের খেলা, আপনার সময় আছে, সুযোগ আছে পরের দিন এসে আবার ব্যাট করার। এই জায়গায় ড্রেসিং রুমের কামনেসটা খুবই ইম্পর্টেন্ট। এটা শুধু কোচ না, সিনিয়র প্লেয়ারদেরকেও দিতে হবে। শুধু কোচ একজনের কথাতেই যে টিম চলে তাও না, কিন্তু উনিও কনসাল্ট করেন, তার একটা কোর গ্রুপ থাকে, কোর গ্রুপের সাথে কথাবার্তা বলেন। সো ড্রেসিং রুমে ওই কামনেসটা খুবই ইম্পর্টেন্ট। আওয়েতে গিয়ে এই কনফিডেন্স গেইনটা আরও বেশি ইম্পর্টেন্ট। দর্শক, এতক্ষণ আমরা আলোচনায় বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন স্ট্যাটস নিয়ে কথা বলেছি। ক্রিকেট কিন্তু নাম্বার গেম অবশ্যই, এবং ক্রিকেটে যারা স্ট্যাটসম্যান থাকেন তাদের অনেক বেশি কাজ থাকে। কম্পিউটার অ্যানালিস্টরাও আসলে সংখ্যা নিয়ে কাজ করে, স্ট্যাটস নিয়ে কাজ করে। যখন আপনি ক্রিকেটে বিশেষ করে স্ট্যাটস নিয়ে ঘাঁটবেন, মজার মজার স্ট্যাটস দেখবেন, তখন দেখবেন ক্রিকেট আরও বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে। আমাদের এতক্ষণে আলোচনায় যে ছোটোখাটো স্ট্যাটসের আলোচনা শুনেছেন, এর চেয়েও আরও বিশদভাবে স্ট্যাটসের আলোচনা আমরা এই প্রোগ্রামেই করব, এই শোতেই করব। আমাদের সাথে ভারত থেকে একজন স্ট্যাটস পার্সন তিনি যোগ হবেন, সুদর্শন তার নাম। বাংলাদেশ, পাকিস্তান এবং যে ভেন্যু রাওয়ালপিন্ডি, এই 3 বিষয় নিয়ে তিনি কিছু মজার মজার স্ট্যাটস এবং মজার সাথে নলেজেবল ও জ্ঞানেরও অবশ্যই ফ্যাক্টস এবং স্ট্যাটস তিনি আপনাদের সাথে শেয়ার করবেন। তিনি এখন যুক্ত হবেন আমাদের সাথে। তার কাছে স্ট্যাটসের যে একটা স্ট্যাটস কতটা ইন্টারেস্টিং হতে পারে এটা আপনারা উপভোগ করে আসুন, এরপর আবার আপনাদের সাথে যুক্ত হব। Talking about Pakistan versus Bangladesh test match, Pakistan and Bangladesh have already faced each other 13 times. Out of 13 times, Pakistan has come out victorious 12 times, and Bangladesh has never won a test match against Pakistan so far. These two sides met each other at Rawalpindi only once in February 2020. At that time, Pakistan beat Bangladesh very convincingly by a margin of innings and 44 runs. In that game, the Pakistan star batter Babar Azam went on to record his highest test score at that point of time. And Nazim Shah, won player of the match for picking a total of 5 wickets in that game. Now, talking about Pakistan's test record at Rawalpindi, Pakistan has played 13 test matches at Rawalpindi. Out of 13 matches, they have won 5 matches, drawn 4 matches, and lost 4 matches in that venue so far. Pakistan has a better test record while batting second at Rawalpindi, as they have won 3 test matches and drawn a test match out of 6 times while batting second at Rawalpindi. But while Pakistan, while batting first at Rawalpindi, they have managed to win only 2 out of 7 matches so far. Now, talking about milestones and records, Babar Azam is 102 runs short of completing his 4,000 career runs in Test cricket. If he gets 102 runs in the first Test match against Bangladesh, then he will become the 12th batsman to complete 4,000 runs for Pakistan in Test cricket. The next thing to look is both Shaheen Afridi and Nazim Shah has a very good Test record at the Rawalpindi venue. Shaheen Afridi has taken 14 wickets in that venue from just 3 test matches, while Nazim Shah has also taken 13 wickets in that venue in just 3 test matches. Both Nazim Shah and Shaheen Afridi feature in the top 5 wicket takers list at the Rawalpindi venue in test cricket overall. Now, Shaheen Afridi, apart from having a good record in Rawalpindi, he also has a good record against Bangladesh also in Test cricket, as he has taken 15 wickets in just 6 innings. Now, talking about Shan Masood as captain, this will be a very important test for Shan Masood, as he hasn't even won a single Test match so far as captain so far. He lost a Test series to Australia by 0-3 margin, and now he will be playing his 4th Test as captain against Bangladesh tomorrow. Najmul Hussain Shanto has won a test match against New Zealand at the Sylhet venue way back in November 2023 earlier so far. Now, talking about Litton Das and Mushfiqur Rahim, they have been long-serving servants for the Bangladesh cricket team.
Mushfiqur Rahim is just 32 runs short of completing 15,000 runs in international cricket. Mushfiqur Rahim, will become only the second batsman to complete 15,000 runs in international cricket once he reaches 32 runs. And Litton Das, needs just 33 runs to complete 7,000 runs in his international career. Both Mushfiqur Rahim and Litton Das feature in a uh, top 5 list for scoring most runs for Bangladesh in international cricket, and that just shows how long their longevity and the importance of their experience in the first Test match tomorrow. The Taijul Islam, who has been the go-to dependable bowler for Bangladesh, needs 5 more wickets to complete 200 wickets in his Test career. He will become only the second bowler to take 200 wickets in Test cricket after Shakib Al Hasan. Also, Taijul Islam has taken most wickets for Bangladesh versus Pakistan in Test cricket overall. If you look at Pakistan's announced playing 11, they have selected all 4 pacers. That means pacers will play a key role in this Test match. If you look at pacers, Hasan Mahmood picked 6 wickets in the last Test match that he played for Bangladesh against Sri Lanka, and Shoriful Islam is just 4 wickets short of taking 50 wickets in his first class career. Then another important player will be Mehdi Hasan, the all-rounder Mehdi Hasan. Mehdi Hasan in the last Test match for Bangladesh, he scored an important knock of 81 runs against Sri Lanka while coming to bat at number 8 position, and he also took a total of 5 wickets in the 2 Test matches that he played against Sri Lanka. Although Pakistan is expected to go as favourites, this will be Bangladesh's first international match after the conclusion of T20 World Cup 2024. It will be very, very important for to boost the morale of Bangladesh. সুদর্শন কিন্তু বেশ ইন্টারেস্টিং কিছু স্ট্যাটস শেয়ার করলো আমাদের সাথে। এবং দর্শক, আপনারা যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে দর্শকের, সংখ্যার ক্রিকেটের সাথে সংখ্যার মিলটা যদি দর্শকরা আরও ভালো করে বুঝতে চান, আপনাদের কোনো চাহিদা থাকলে আমাদের বলবেন। সুদর্শন আছেন আমাদের সাথে, আমরা আছি, আমরা আপনাদের সাথে সেই চাহিদাগুলো পূরণ করে দেওয়ার চেষ্টা করব। ভাই, আলোচনা করলাম 2 দলের একাদশ নিয়ে, কন্ডিশন নিয়ে, পিচ নিয়ে। মোটামুটি একটা টেস্ট ম্যাচে এইগুলাই তো থাকে মেইন ক্যারেক্টার। কিন্তু আমাদের নিজেদের দেশ, নিজেদের দল নিয়েও আসলে ছোটোখাটো কিছু কথা বলার থাকে, এবং আমি পার্সোনালি এই টেস্টটার আগে আসলে আলোচনায় বসতে চাই এসব নিয়ে। ফার্স্টলি, 2টা ক্যারেক্টার, 2টা নাম খুব বেশি আমার মনে হয় দেশে ক্রিকেটে উচ্চারিত হবে বা হচ্ছে, ইনকামিং ডেজ আরও বেশি হবে উচ্চারিত। সাকিব আল হাসান এবং বাংলাদেশ হেড কোচ চান্ডিকা হাথুরু সিংয়ের নামও কিন্তু উচ্চারিত হচ্ছে বা হবে। ফার্স্টে সাকিবের কথায় আসি। সাকিব এই পাকিস্তান সিরিজে স্কোয়াডে থাকবেন কি না এমন ইঙ্গিতও কিন্তু বিসিবি থেকে দেয়া হয়েছিল। পরিস্থিতির এতটা ঘোলাটে ছিল যে সাকিব নিশ্চুপ ছিলেন ওই সময়টাই। এরপরে সাকিবকে নিয়ে জনমনে ক্ষোভ, সেখান থেকে সাকিবকে আলটিমেটলি নেওয়া হয়েছে। তিনি সরাসরি পাকিস্তানে গেছেন। প্র্যাকটিসে যতটুকু দেখেছি সাকিব ব্যাটিং নিয়ে খুবই কাজ করছেন, আগ্রাসী ভূমিকায় পেসারদের ফেস করার চেষ্টা করেছেন, ফুটেজ দেখেছি। কোচের সাথে, ক্যাপ্টেনের সাথে বারংবার তাকে কথাবার্তা বলতে দেখা গেছে। আপনি সাকিবকে কাছ থেকে দেখেছেন, সাকিবের সাথে ক্রিকেট খেলেছেন, সাকিবের মানসিকতা আপনি ভালো জানেন। এই মুহূর্তে সাকিবের মানসিকতা কি রক সলিড, নাকি কোথাও না কোথাও সাকিব খানিকটা হলো ভালনারেবল পরিস্থিতিতে চলে গেছে লাস্ট কিছুদিন পর? বা মেন্টালি যদি বলি, অফ দ্য ফিল্ড তো অনেক কিছু তিনি ফেস করছেনও এখনও। এবং ক্রিকেটে আমরা বলি কিন্তু যে মাথার খেলা, টেকনিক আছে, টেম্পারমেন্ট আছে, সবই আছে, বাট ওই স্কিলের বাইরেও কিন্তু মাথা দিয়ে খেলতে হয়। আপনি মেন্টালি কতটা রিল্যাক্স আছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সাকিব আনডাউটেডলি হি ইজ আন্ডার ট্রেমেন্ডাস প্রেশার। আমরা যত যাই বলি, দেশে যা হচ্ছে, তার পলিটিক্যাল ক্যারিয়ার, তার ক্রিকেটিং ক্যারিয়ার, তার লাস্ট ওয়ার্ল্ড কাপের পারফরম্যান্স, নিজের যে একটা স্ট্যান্ডার্ড সেট করার ব্যাপার, ওই জায়গা থেকে সাকিব অত্যন্ত কী বলবো প্রেশারে রয়েছে। এটাও বললে ভুল হবে না যে হি ইজ ব্যাকস এগেনস্ট দ্য ওয়াল নাও, যে এখান থেকে তার আর পিছনে যাওয়ার জায়গা নাই কিন্তু। এবং এই সময়গুলোতে আমরা কিন্তু দেখি সাকিব আল হাসান কিন্তু পারফর্ম করে। এইটা একটা বাংলাদেশের জন্য খুবই পজিটিভ দিক। রিগার্ডলেস অফ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, আর যেটা হবে বা ফিউচারে, এটা তো কেউ জানে না। বাট সাকিব একমাত্র জানে যে এই মুহূর্তে যদি তার অ্যাকসেপ্টেন্সটা থাকে, তার যদি একটা ভিজিবিলিটি রাখতে হয়, একমাত্র ক্রিকেট দিয়েই সম্ভব। আর কোনো কিছু দিয়ে তিনি কোনো কথা বললেও কিছু হবে না, এখন তিনি অন্য কিছু করলেও কিছু হবে না। একমাত্র পারফর্ম করলে যদি তার মানসিকভাবে তিনি যদি ওই প্রেশারটাকে রিলিজ করতে পারেন। এবং সাকিবের কিন্তু সেই ক্যাপাবিলিটিও আছে, আমরা জানি। অবভিয়াসলি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড। এবং পাকিস্তানের এগেনস্টে কিন্তু অ্যাজ আ ব্যাটার হি ইজ অলসো দ্য হাইয়েস্ট স্কোরার।
বাংলাদেশের হয়ে। সো এদিক থেকে তার এই কিছু কিছু ছোটো ছোটো স্ট্যাটসে তো আমরা সবসময় দেখি যে কোনো না কোনো মাইলস্টোনের দিকে তিনি ধাবিত হন, বাট এই টেস্ট সিরিজটায় ইনফ্যাক্ট ফার্স্ট টেস্ট ম্যাচে সাকিবের বডি ল্যাঙ্গুয়েজটা আমি দেখতে চাই যে তিনি কিভাবে আসলে সাকিব সুলভই থাকেন নাকি একটু ডিফারেন্ট থাকেন, নাকি তার চোখ মুখের মধ্যে একটু কি বলবো চিন্তার ছাপ থাকে। আপনি যখন একটা প্লেয়ার খুব বেশি তার গেম নিয়ে চিন্তা করবে, ভালো হওয়ার চান্সেস কিন্তু কম থাকে, মানে তখন সে কিন্তু বক ডাউন হয়ে যেতে পারে, তার ওই প্রেশারটা তাকে কিন্তু ভিতরে ভিতরে খেতে পারে। এদিক থেকে সাকিব আল হাসানের এই জায়গাটাতে আমার মনে হচ্ছে যে বোলিং নিয়ে তো চিন্তা নাই, বোলিং নিয়ে তো তার এটা মুখস্থর মতো তা, বাট ব্যাটিংটা নিয়ে তার যেহেতু টেকনিক নিয়ে অনেক কথা হচ্ছে, তার হেড পজিশন নিয়ে কথা হচ্ছে, তার আইসাইট নিয়ে প্রবলেমের কথা হচ্ছে, ফাস্ট বোলারদের এগেনস্টে, কোয়ালিটি ফাস্ট বোলারদের এগেনস্টে তিনি কিভাবে ডিল করেন সেটা নিয়ে কথা হচ্ছে, শর্ট বলের এগেনস্টে স্পেশালি। আর আমরা পাকিস্তানের বোলিং লাইন আপ দেখে ফেললাম অলরেডি যে 4 জন সিমার, তাকে নিঃসন্দেহে পাকিস্তানি বোলাররা টার্গেট করবে। এবং এইখান থেকে সাকিব শুধু নিজের পারফরমেন্স না, তিনি কিভাবে দলকে উজ্জীবিত করেন এটাও কিন্তু এখন মানুষের দিকে তাকিয়ে থাকবে। একটা সময় ছিল সাকিব পারফর্ম করেছে, টিম ভালো না করুক অনেকেই খুশি, এখন কিন্তু সিচুয়েশন একটু চেঞ্জ, মানুষের পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গিয়েছে যে তার পারফরমেন্স বাংলাদেশ দলের জয়ের পিছনে কতটুকু অবদান রাখছে, এখন এগুলো কাউন্ট হবে কিন্তু। আর ইটস নাও অন নেভার ফর সাকিব, আমি এটা মানে কখনো বলবো ভাবিনি, বাট ওয়ার্ল্ড কাপের সময়ও বলছিলাম নাও অন, বাট ব্যাক অফ দ্য মাইন্ড ছিল যে সাকিব আরও খেলবে 2 বছর 3 বছর, তো অবশ্যই খেলবে, অ্যাটলিস্ট টেস্ট ম্যাচ খেলবে, ওয়ান ডে খেলবে। বাট এখন যে সিচুয়েশন দাঁড়াচ্ছে, পলিটিক্যাল টার্ময়েল বলেন, প্লাস তার অফ দ্য ফিল্ড ইনসিডেন্টের কথা বলেন, তার অন ফিল্ড পারফরমেন্সের কথা বলেন, এখন সাকিবকে টিকে থাকতে হলে পারফরমেন্স দিয়ে টিকে থাকতে হবে এবং যত জবাব ব্যাট আর বলে দিতে হবে, এছাড়া আর কোনো অপশন নাই। আপনি একটু আগে যেমনটা বললেন যে সাকিব এই ধরনের পরিস্থিতিতে ভালো খেলে, 3 ম্যাচ 4 ম্যাচ যখন নিষিদ্ধ হলো 14 সালে, এরপরে এশিয়া কাপে পাকিস্তানের এগেনস্টে নেমে 16 বলে 44, 6 মাস নিষিদ্ধ হয়েছিল একবার, তারপরে জিম্বাবুয়ের এগেনস্টে সেঞ্চুরি এবং 5 উইকেট ছিল মনে হয় একই ম্যাচে। সো সাকিবের এই গল্পগুলো শুনলে মনে হয় স্ক্রিপ্টেড কোনো সিনেমার গল্প, এবং মিরাকেলও মনে হয় যে কিভাবে সম্ভব একটা প্লেয়ার বারবার কিভাবে পারে। পাকিস্তানে রাওয়ালপিন্ডি টেস্টে মিরাকেলের সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন? আমরা জানি সাকিবের জন্য ইটস নাও অর নেভার, বাট উইল সাকিব বি এবল টু কাম ব্যাক? 2014-13 কথা যেটা বললেন, ইটস বিন 9-10 ইয়ার্স নাও, তারও এজ হয়েছে, তার জন্যই আসলে প্রশ্নটা। 637, সো ওই জায়গা থেকে কিন্তু একটু ডিফিকাল্ট সাকিবের জন্য, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট যত দিন যাচ্ছে টাফ হচ্ছে, অপোনেন্ট আপনাকে আরও বেশি মার্ক করছে এবং আপনার স্কিল কিন্তু বয়সের সাথে সাথে অ্যাজিলিটিটা কমে আসে। আপনার হয়তো মাথা দিয়ে খেলেন, আপনি হয়তো আপনার মানে মোশনে খেলতে পারেন, বাট যখন স্কিলটা নিয়ে টেস্ট করা হবে তখন কিন্তু তার ওই অ্যাজিলিটি, তার যে ওই যে মানে দ্রুত বডি মুভমেন্ট, দ্রুত হ্যান্ড আই কোঅর্ডিনেশন, এটা কিন্তু চাইলে ওভারনাইট চেঞ্জ করতে পারবেন না। সো ওই জায়গাটাতেই কিন্তু মানে সাকিবের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা। কিন্তু ভাই বোলিংয়ে সাকিবের এখনও 5টা উইকেট নিয়ে নেওয়ার ক্যাপাবিলিটি আছে, এবং বোলিংয়ে সাকিব বাংলাদেশকে এই ম্যাচে ভালো কিছু দিতে পারেন। বাংলাদেশ কোনো পজিটিভ রেজাল্ট পেলে আলটিমেটলি সাকিব ক্যান বি ওয়ান অফ দ্য মেন ক্যারেক্টার্স উইথ দ্য বল। বল। হ্যাঁ, কারণ ওই যে প্রবলেমটা হচ্ছে যে ব্যাটার গেটস অনলি ওয়ান চান্স, বোলার ক্যান গেট এনাফ চান্সেস। এবং ইন মাই অপিনিয়ন এই টেস্টে, রাওয়ালপিন্ডি টেস্টে স্টিল বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র উইল বি সাকিব আল হাসান। কারণ আপনি যদি বোলিং অ্যাটাকের দিকে দেখেন, আপনার ম্যাচে ড্র করুন অথবা জিতুন, পাকিস্তানকে আপনার কম রানের মধ্যে আটকাতে হবে। সেখানে আপনি এক্সপিরিয়েন্স ওয়াইজ, উইকেট ওয়াইজ দেখলে সবার আগে আপনার সাকিব, এবং তার যে মাঠের প্রেজেন্সটা এবং তার ইনভলভমেন্টটা কেমন হয় এটাও আমি দেখতে চাই। সাকিব যখন ক্যাপ্টেন না থাকেন, সাকিব কিন্তু একজন চিল মোডে থাকেন, মানে তিনি হাসবেন, এই করবেন, ক্যাপ্টেন যা করছে করুক, আমি দূর থেকে দেখি। হ্যাঁ হ্যাঁ, বাট আই ওয়ান্ট টু সি সাকিব মোর ইনভলভড, যেটা আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু দেখেছি। লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে এখানে একটা ব্যাপার আছে, হি ইজ গুড উইথ শান্ত। When Shanta is the captain, he seems to be involved. হ্যাঁ, সো ওই জায়গা থেকে আপনার থেকে তো এক্সপেকটেশনও আছে যে আপনার ওই এক্সপিরিয়েন্সটা, এই ছেলেটা নতুন ক্যাপ্টেন্সি করছে, অনেক কিছুই কিন্তু তার ওই চোখ দিক সামনে পড়বে না, যেটা সাকিব তার এক্সপিরিয়েন্সের থ্রুতে দেখতে পারবে যে সামনে এটা হতে পারে, সামনে ওটা হতে পারে। ওই জায়গা থেকে তার ইনভলভমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট হবে। এবং মাঠের বাইরে কি হয়েছে না হয়েছে এটা না ভেবে আমার মনে হয় যে মাঠে সাকিব কি, এটা আমরা মাঠের সাকিবকেই জাজ করি। মাঠের বাইরেটা দ্যাটস ডিফারেন্ট, দ্যাটস ইজ ডিফারেন্ট লাইফ, দ্যাটস ইজ ডিফারেন্ট, এটা আমাদেরও অপিনিয়ন তখন ডিফারেন্ট থাকে। বাট মাঠের সাকিব আমরা চাই যে মাঠের মতোই পারফর্ম করুক এবং ওই প্রেশারগুলো ভুলে গিয়ে, বা ভুলা তো যায় না, বাট ওই প্রেশারগুলো সরিয়ে রেখে উনি কিভাবে পারফর্ম করেন এটাই কিন্তু তার ক্যারেক্টার।
সারা জীবন এভাবেই করে এসেছেন, এবার একটু ডিফিকাল্ট হবে। দেখুন, সাকিব আল হাসান ওয়াজ আ মেম্বার অফ পার্লামেন্ট, ওই সরকার ডিজলভ হয়ে গেছে, সেই পরিচয় সাকিব আল হাসানের আর নাই। সাকিব আল হাসানের যেটা আদি পরিচয় ছিল ক্রিকেটার, এখন সেটা তার একমাত্র পরিচয়, উনি ক্রিকেটার। এবং আমি যদি ভুল না হই, আমরা যতদূর জানি ক্রিকেট বোর্ড থেকে শুরু করে বর্তমান গভর্নমেন্টের যিনি গভর্নমেন্ট আছে বা ক্রীড়া উপদেষ্টা বা যারাই আছেন দায়িত্বে, সবাই কিন্তু ওকে উইথ প্লেয়ার সাকিব, সবাই চায় যে প্লেয়ার সাকিব পারফর্ম করুক। আমার মনে হয় আমাদের যারা দর্শক আছে তাদেরও এই বিষয়টা মেনে নেওয়া উচিত যে প্লেয়ার সাকিব আমাদের দেশের সম্পদ, প্লেয়ার সাকিব যেন পারফর্ম করে সেই প্রার্থনা দর্শকদেরও করা উচিত, যেমনটা পুরো দল করছে আমার মনে হয়। ডেফিনেটলি, বাট আরেকটা জিনিসও আছে যে সাকিব অলসো নিডস টু মানে রিটার্ন দ্য ফেথ। এই জায়গাটা থেকে আমরা সাকিবের 5 ম্যাচে 1 ম্যাচ ভালো করবে আমরা এক্সপেক্ট করব যে সাকিব হয়তো আবার ভালো করবে না, বাট এমন সিচুয়েশনে আপনার এক্সপিরিয়েন্সটাকেই কাজে লাগাতে হবে। আমরা যেটা টি-20 ওয়ার্ল্ড কাপেও মনে হচ্ছে যে মিসিং ছিল, আমাদের এক্সপিরিয়েন্স ছিল কিন্তু এক্সপিরিয়েন্সটা মাঠে দেখিনি আমরা। যে সময় ক্রাঞ্চ মোমেন্টে একটা এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার দলটাকে গাইড করে নিয়ে যাবে, ওই জায়গাটাতে কিন্তু মিসিং ছিল বাংলাদেশ দলের। এক্ষেত্রে অনেক সময় আমার কেন জানি ফিল হয় যে মানে সাকিব মানে ওই জায়গাটা থেকে আরেকটু ইনভলভ হতে পারেন দলগতভাবে, তার আর একটু প্রেজেন্সটা আর একটু ইম্পর্টেন্ট হতে পারে। এমন হতে পারে যে ব্যাটে পারফর্ম করেন নেই, আউট হয়ে গেছেন দ্রুত, বোলিং হয়তো ভালো হচ্ছে না, বাট তার যে এক্সপার্টিসগুলো রয়েছে সেটা শেয়ার করা, ইনভলভ থাকা মাঠের মধ্যে, অপোজিশনের চোখে চোখ রেখে কথা বলার মতো যদি কয়েকজন প্লেয়ার থাকে, সাকিব আল হাসান ইজ দেয়ার। সাকিব যদি একটা পাকিস্তানের প্লেয়ারের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলে, পাকিস্তানের প্লেয়ার আমার মনে হয় না যে রিটার্নে একটা উত্তর দিবে। সাকিবকে এরকম কথা বলতে দেখলে বাংলাদেশ দলে অন্যান্য প্লেয়াররা সাহস পাবে। এই জিনিসগুলো আমি চাই যে সাকিব থেকে আসুক, এবং শুধু মানে এইসব ছাড়াও ড্রেসিং রুম, টিম হোটেল, এই জায়গাগুলোতেও সাকিবের একটা বড় রোল থাকবে। কিন্তু তার এখন যদি তিনি গুটিয়ে যান যে পলিটিক্যাল সিচুয়েশনের কারণে বা তার পার্সোনাল রিজনের কারণে, তাহলে এটা তার ক্রিকেটটাকে ব্যাঘাত ঘটাবে, বাংলাদেশ ক্রিকেটেরও ক্ষতি হবে। কিন্তু সো আলটিমেটলি সাকিব আল হাসান খেলুক, এবং টি-20 ওয়ার্ল্ড কাপে তার দায়বদ্ধতার জায়গা থেকে আমরা যে খানিকটা হলেও কমতি দেখেছিলাম সেটা যদি মিটে যায়, যদি সাকিবকে আমরা পুরোপুরি ইনভলভ দেখি মাঠের মধ্যে, আমার মনে হয় দর্শকরাও তাতেই খুশি হয়ে যাবে সাকিবের উপর। কারণ যতই রাগ বা ক্ষোভ থাকুক সাময়িক, সাকিবের জন্য তো বছর বছরের ভালোবাসা মানুষের মধ্যে আছেই। আরেকটা বিষয়ে যেটা যাব সেটা আমরা হলাম হেড কোচ চান্ডিকা হাথুরু সিংয়ের বিষয়ে যাব। তিনি অলরেডি একটা হিন্ট দিয়েছেন যে যদি দায়িত্ব ছাড়তে হয় তিনি ছেড়ে দিবেন দেশে ফিরে বা দেশের অবস্থা এরকম। এবং যতদূর মনে হয় এইটা এখন ওপেন সিক্রেট যে হাথুরু সিংহ ইজ নট স্টেইং ফর প্রিটি লং টাইম, প্রবাবলি হি উইল বি গেটিং স্যাকড, অথবা চুক্তি শেষ হলে চলে যাবেন পর্যন্ত তার চুক্তি। কিন্তু রিসেন্টলি অনেক কিছু শোনা যাচ্ছে, স্যাকও হতে পারেন। এক্স্যাক্টলি। সো এই ধরনের সিচুয়েশনে যখন একজন কোচ দাঁড়িয়ে আছেন, তিনি জানেন হয়তোবা দেশে ফিরেই তিনি স্যাক হতে পারেন, অথবা তার সামনে আরও কিছুদিন সময় থাকতে পারে। এখান থেকে তার সামনে অপশন দুইটা, আইদার আমি অনেক ভালো কিছু করে বোর্ডের ফেইথ রিগেইন করব, অথবা আই এম গোয়িং এনিওয়ে, আই ডোন্ট হ্যাভ মাচ টু ডু। দুইটা যে কোনো একটা কিন্তু হতে পারে। এরকম সিচুয়েশনে পড়া একজন কোচের জন্য দলকে ম্যানেজ করা কতটা কঠিন, বা এরকম সিচুয়েশনে ক্রিকেটাররাই বা ওই কোচের প্রত্যেকটা কথাকে কতটুকু মূল্য দেয় বা কতটুকু গ্রাহ্য করে? না, ফার্স্ট অফ অল এখনও কিন্তু কোনো কিছু অ্যানাউন্সড হয়নি। মানে প্লেয়ারদের কাছে তাদের কোচ এখনও কোচই আছে, তার ইনস্ট্রাকশন ইজ দ্য ফাইনাল ইনস্ট্রাকশন, তার কলই হচ্ছে গিয়ে ফাইনাল কল। সো ওদিক থেকে দে আর অল প্রফেশনালস। চান্দিকাও কথা যদি বলি, হি ইজ এ প্রফেশনাল গাই। তিনি চাবেন না যে তার পোর্টফোলিওটা নষ্ট করুক, যে তার যে একটা পার্সোনাল রিজনে বা তার অ্যাটিটিউডের কারণে ওয়ার্ল্ড কিন্তু দেখছে তিনি কি করছেন, সব কিন্তু নিউজ হচ্ছে। অল আইজ অন বিসিবি, রাইট, অল আইজ অন বিসিবি, অল আইজ অন হাথুরু সিংহে নাও। সো এদিক থেকে কিন্তু তিনি এমন কিছু খামখেয়ালিপানা দেখাতেই পারবেন না। আমি বলছিলাম যে তার কিছু উদ্ভট কিছু গেম প্ল্যান থাকে, যেটা কিন্তু বাংলাদেশকে প্রায় আমরা দেখি যে আমরা উল্টা হাঁটি, পুরো সবাই ভাবছি যেটা হবে উল্টাটাই হয়। আমরা এখন বললাম 3টা পেসার নিয়ে খেলবে, দেখা গেল 2টো পেসার নিয়ে খেলছে, তখন তো আর মানে উই কান মানে সে এনিথিং বাট টু ব্লেম হিম যে তুমি এটা তো ভুল একটা ডিসিশন নিয়েছো। বাট এর বাইরে তার আসলে ওরকম না যে আমি যা ইচ্ছে তাই করবো, আমি বলবো না কিছু ড্রেসিং রুমে, তোমাদের যা ইচ্ছে তাই করো, এটা তিনি করবেন না। ইনফ্যাক্ট তিনি চাবেন আরও ভালো করে একটা হাই নোটে শেষ করতে। ইনফ্যাক্ট তিনি চাবেন তার কন্ট্রাক্টটা যাতে এক্সটেন্ড করে,
বাট হাইলি আনলাইকলি যদিও এটা, বাট স্টিল তার ওই জায়গা থেকে, প্রফেশনাল জায়গা থেকে তিনি চাবেন যে তার যে রেপুটেশনটা শেষ দিকে গতবার যেমন মাঝপথে ফেলে দিয়ে চলে গিয়েছিলেন, এইবার কি সেম প্যাটার্নই তিনি ফলো করবেন কি না, এটাও একটা ব্যাপার কিন্তু রয়েছে। ইউ নেভার নো, চান্দিকা হাথুরুসিংহা সে খুবই আনপ্রেডিক্টেবল কিন্তু। সো তার ক্ষেত্রে আমরা কিছু এক্সপেক্ট করতে পারছি না। বাট আমার মনে হচ্ছে যে চান্দিকা হাথুরুসিংহা থেকেও বেশি এখন বাংলাদেশ ক্রিকেটারদের নিজের দলকে ওন করতে হবে। এই জায়গাটা থেকে আমার মনে হয় যে শুধু কোচ ওরিয়েন্টেড টিম না হয়ে প্লেয়ার ওরিয়েন্টেড টিম হওয়া আমাদের জন্য খুবই দরকার। আমরা অনেক দেশের কথা বলি, আমরা অনেক দেশের কোচের নামই জানি না, কিন্তু নিউজিল্যান্ডের কোচের কে ভাই অন ক্যামেরা এই ধরনের প্রশ্ন কইলেন না, মানুষ ট্রল করবে। আমি নিজেও জানি না। সাউথ আফ্রিকা আই ডোন্ট নো, মানে সো বাট ওই টিমগুলো এত ভালো কেন করে? ইটস নট জাস্ট অ্যাবাউট কোচ। আপনি কোচ আপনাকে প্ল্যান দিবে, হ্যাঁ প্ল্যান ভালো হতে হবে, আপনার লং টার্মে কি করছেন এগুলো দিবে, ভালো কথা, বাট প্লেয়ারের ভিতরে ওই তাগিদটা থাকতে হবে। আমি বারবার প্লেয়ারদেরকে, অনেকেই বলে যে প্লেয়ারদেরকে কেন পয়েন্ট আউট করা হয়, প্লেয়ারদের তো একা দোষ না, কোচের দোষ, ম্যানেজমেন্টের দোষ, ওর দোষ, বাট আলটিমেটলি আপনি যখন মাঠে যাচ্ছেন জার্সির পিছনে কিন্তু আপনার নাম লেখা আছে, মানে আপনি হয়তো দেশকে রিপ্রেজেন্ট করছেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ রিপ্রেজেন্ট ইয়োর সেলফ। সো আপনি যদি ওই জায়গায় নিজের স্ট্যান্ডার্ড হাই না রাখেন, আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে আপনি খারাপ খেললে আপনাকে বাদ দেওয়া হলে আপনি আবার বলবেন যে না আমাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি? ইন্টারন্যাশনাল ক্রিকেট তো ওটা তো বাচ্চাদের জায়গা না। ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ ফর গ্রোন আপ গাইজ। আপনার বয়স যতই হোক, 16 হোক, 15 হোক, ডেবু করেন, আপনাকে কিন্তু শোয়েব আখতার সবচেয়ে জোরেই বলটা করবে। সো এই জায়গাটা থেকে আমার মনে হয় যে আমাদের প্লেয়ারদের ওই ওন করাটা জায়গাটায় শিখতে হবে, আমাদের ওই রেসপন্সিবিলিটিটা নিতে হবে। আমরা এক ম্যাচ ভালো করে যদি শিওর হয়ে যায় যে নেক্সট 2টা ম্যাচ খেলবো, তাহলে আপনার বার জীবনেও রেজ হবে না। আপনার যদি হাঙ্গার বাড়ে, আমি গত ম্যাচে 90 করেছি, এই ম্যাচে আমি 100 করতেই হবে আমাকে, তাহলে দেখবেন যে অ্যাজ আ প্লেয়ার ইউ ক্যান ইমপ্রুভ। আদারওয়াইজ ইন্ডিভিজুয়াল 2-1টা হিরোইক্স থাকবে, বাট টিম ওয়াইজ কোনো পারফরমেন্স হবে না। আপনার কথা থেকেই সেকেন্ড লাস্ট প্রশ্ন আমার আজকের শোয়ের, সেটা হলো যে ক্রিকেটারদের মধ্যে হাঙ্গার থাকতে হবে, দলকে ওন করার ব্যাপারটা থাকতে হবে। আপনি বলেছেন আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে আই ক্যান ইভেন টেক নেমস, যে কিছু কিছু পার্টিকুলার প্লেয়ারের মধ্যে ব্যাপারটা মিসিং ছিল। এই যে দেশের একটা পট পরিবর্তন হলো, দীর্ঘদিন ধরে যেটা অভ্যাসে পরিণত হয়ে গেছিলো, সেখান থেকে বাংলাদেশ জাতি পুরা বের হয়ে এসেছে। ক্রিকেটাররাও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় এটার পক্ষে অনেক কথাবার্তা বলেছেন। শাহরিয়ার নাফিসও বলেছেন যে ক্রিকেটার্স দে আর ভেরি হ্যাপি রাইট নাও। সো এই যে এই চেঞ্জটা, এইটা একটা ব্রিথ অফ ফ্রেশ এয়ার হতে পারে কিনা প্লেয়ারদের জন্য? এই যে দেশ চেঞ্জ হয়ে গেল, দেশের মানুষজন রক্ত দিয়ে দেশ পরিবর্তন করলো, ক্রিকেটাররাও নিজেদের মধ্যে একটা নতুন করে তাগাদা অনুভব করবেন কিনা এই যে এই সিরিজে? ডেফিনেটলি করা উচিত। আমার মনে হয় যে মানে বাংলাদেশ আলটিমেটলি বাংলাদেশকেও তো তারা রিপ্রেজেন্ট করে, তাই না? মানে তারা তো বাংলাদেশ টিমের প্লেয়ার। তবে এইখানে একটা আবার মজার ব্যাপার আছে, প্লেয়াররা কিন্তু এখন আন্ডার ট্রিমেন্ডাস প্রেশারও থাকবে। এখন আর আপনি পারফর্ম না করে দলে থাকাটা ডিফিকাল্ট। এখন আর আপনাকে ওই যে গ্রুম করা হচ্ছে আর আপনাকে আরও সময় দেওয়া হচ্ছে, আপনি বছরের পর বছর খেলে যাবেন একটা দুইটা পারফরমেন্সের উপর বেস করে, এখন কিন্তু এটা হবে না। ফর শিওর থাকেন আপনি। এখন সবার চোখ কিন্তু এখন, যেহেতু আমরা বলছি সংস্কার, আমরা বলছি যে মানে সব ধরনের দুর্নীতি সব কিছু থেকে আমরা সরে আসবোই করব। সো ক্রিকেটের উপরও কিন্তু অনেকের ক্ষোভ রয়েছে, যে অনেক প্লেয়ারের উপর কিন্তু দর্শকদের ক্ষোভ রয়েছে যে এই প্লেয়ারটাকে এত কেন চান্স দেওয়া, ওকে কেন এত চান্স দেওয়া হয় না। সো এখন কিন্তু ওই জায়গাটায় কিন্তু প্রেশার বলেন বা ফোকাস বলেন প্লেয়ারদের উপর থাকবে। হ্যাঁ, আপনি পারফর্ম করবেন, আপনি থাকবেন টিমে, এর থেকে তো আর কোনো মানে কি বলবো, এটাকে ট্রান্সপারেন্ট কিছু হইতে পারে না। আমাদের কালচারটাই এমন হয়ে গিয়েছে যে আমরা আমাদের অতীতে কি করেছি ওটা নিয়ে আমরা ভবিষ্যতের জন্য ব্যাংক করি। যে অন্যান্য দেশের সাথে যদি কম্পেয়ার করেন, আপনি ইন্ডিয়ার কোন প্লেয়ার ফার্স্ট ডেবিউতে 300+ করেছিল? ডেবিউতে না, কারণ নায়ার 300+ করার পরের ম্যাচেই ড্রপ হয়েছে। হি নেভার প্লেড এ টেস্ট ম্যাচ। স্ট্যান্ডার্ডটা কোথায় আপনাকে এটা বুঝতে হবে। কিন্তু আমাদের এখানে যদি একটা প্লেয়ার 300 করতো একটা টেস্ট ম্যাচে, আমরা সারা জীবন ভাঙ্গায় ফেলতে পারতাম ওরে, যে বাংলাদেশে একমাত্র ক্রিকেটার যে 300 রান করেছে, এটা আমরা প্রত্যেক ম্যাচে আগে তার নাম আমরা নাম। আমি স্টিল মাঝে মধ্যে কমেন্ট্রিতে শুনি ব্যাক টু ব্যাক সেঞ্চুরিজ ইন 2015 ওয়ার্ল্ড কাপ। উই নিড টু মুভ অন ফ্রম দ্যাট। আমাদের চিন্তাধারাটা ওইখান থেকেও বের হইতে হবে। এখন 24-25 বছরের ছেলেরা দেশ চালাচ্ছে। আপনি ওই জায়গা থেকে চিন্তা করেন, আপনি যদি বলেন আপনি ইয়াং 24-25 বছরে, এটা তো ইনজাস্টিস হবে পুরো দেশের উপরে। আপনি ন্যাশনাল টিমে খেললে ইউ আর নেভার ইয়াং, ইউ আর গ্রোন আপ এনাফ টু প্লে ফর দ্য ন্যাশনাল টিম।
এই জায়গা থেকে আর ইয়াং ওল্ড সিনিয়র জুনিয়র এই তকমাগুলো আমাদের থেকে বের হয়ে এসে আমার মনে হয় যে ওই 11 জনের যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো মেরিটের উপর ডিপেন্ড করে চলা উচিত। হ্যাঁ, আপনি একটা প্লেয়ারের পোটেনশিয়াল দেখবেন, একটা প্লেয়ার 2 ম্যাচ 3 ম্যাচ খারাপ করতে পারে, বাট এই প্লেয়ারটা ভালো, তাকে ওই সুযোগটা দেয়, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আপনি যদি ওই যে খারাপের ভালোর মধ্যে ভালো খুঁজে আনলেন, আজকে ও খারাপ করছে তো ওই এর আগে কে বাদ পড়েছিল ওকে নিয়ে আসো, এই কালচার থেকে আমাদের বের হতে হবে। আমার মনে হয় যে এই জায়গা থেকে বাংলাদেশের নতুন বিগিনিং হতে পারে। প্লেয়ারদের মধ্যে একটা তাগাদা আসবে এবং ভালো না করলে বাদ পড়বো, এই ভয়টা আমার মনে হয় থাকাও ভালো। ডেফিনেটলি এই যে সাদমান ইসলাম ওপেনারদেরকে পুশ করে যাচ্ছে, সে হয়তো খুব একটা ম্যাচ খেলেনি, বাট সে একজন মানে কেপেবল প্লেয়ার যে রিপ্লেস করার মতো। সাদমানকে নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না যে কেন সাদমান আসলো, কেন নিল না, সাদমান খেলেও নেই অনেকদিন, বাট তার ওই ক্যাপেবিলিটি আছে, এটা আমরা সবাই জানি। এরকম 11 জনের থাকতে হবে, প্রত্যেকটা প্লেয়ার যাতে ভাবে আমি আজকে পারফর্ম না করলে আমাকে কালকেই বলবে, এর পরের ম্যাচ যদি তুমি ভালো না করো তাহলে ইউ উইল বি ড্রপড। এইটা যখন থাকবে মাথা, অনেকে বলে যে এটা সাইকোলজিক্যালি, বাট প্রফেশনাল ওয়ার্ল্ডে তো কাজই এটা, যে কোনো জায়গায় যে কেউ আপনি কাজের জায়গায় গিয়ে আপনি 2 দিন ঠিক মতো কাজ না করলে আপনার মালিক আপনাকে কি বলবে, আপনি যত বড় সুপারস্টার হন। সো এই জায়গা থেকে আমার মনে হয় যে এই কালচারটা ডেভেলপ করা উচিত। আর ওই প্লেয়ারদের কথা বলছিলাম, আমরা 2টা প্লেয়ারের নাম বলিনি ঠিক মতো, মানে তাদের মেনশন, দে উইল প্লে ভেরি কি রোল, মুশফিকুর রহিম এবং মমিনুল হক। এই 2 জন প্লেয়ার কিন্তু বাংলাদেশের টেস্ট ক্রিকেটে তাদের অবদান কিন্তু মানে মানে বলে শেষ। এই কারণেই ভাই আমরা তাদের নিয়ে খুব আলাদা করে আলোচনা করি। উই অল নো দে আর আওয়ার বিগ গানস অ্যান্ড দে হ্যাভ টু প্লে। আমার লাস্ট প্রশ্ন আজকে, বাই দ্য ওয়ে, মুশফিকুর রহিম মেবি 32 রান শর্ট ফ্রম হিজ 15,000 ইন্টারন্যাশনাল রানস। সুদর্শন মনে হয় বলেছেন এটা, বাট স্টিল আরেকটু মনে করে দিলাম, মুশফিক কথা বলেছি। হ্যাঁ, লাস্ট প্রশ্ন আমার, সেটা হলো যে গিভ মি ওয়ান নেম বাংলাদেশ দলের যাকে আপনার মনে হয় আইদার হি উইল সারপ্রাইজ অর হি উইল বি দ্য বেস্ট পারফর্মার অর হি উইল বি দ্য এক্সপেক্টর। গিভ মি ওয়ান নেম। মুশফিক। লিটন দাস ফর মি। ও ব্রেভ কল। হ্যাঁ, ব্রেভ কল, কারণ আমার মনে হয় লিটন যেমন পরিস্থিতিতে ছিল লাস্টের টেস্ট, যেভাবে আউট হয়েছিল শ্রীলঙ্কার এগেনস্টে, ওয়ার্ল্ড কাপও বাজে গেছে, কিন্তু লিটন নিডেড আ ব্রেক। Intentionally or unintentionally he got that break and I guess he will be. আমরা চাই লিটনের মতো প্লেয়ার। শান মাসুদ মনে হয় বলেছেন যে তার ফেভারিট ব্যাটার বাংলাদেশের লিটন। ক্যান ইউ ইম্যাজিন? মানে এই প্লেয়ারটা নিজের অ্যাবিলিটি যদি নিজেই না বুঝে, মানে পুরো দুনিয়া আপনাকে বলতে, পুরো দুনিয়ার আক্ষেপই আসলে এটা যে লিটন নেভার রিয়েলাইজড হিজ ওন ক্যাপাবিলিটি। ওই কারণটাতেই যে আমার পিছনে তো কেউ নাই, আপনার যখন ব্যাক অফ দ্য মাইন্ড এটা থাকবে যে হ্যাঁ আমি আজকে করিনি তো কি হয়েছে, 2 ম্যাচ পরে করব, এইটা থাকলে আপনার মধ্যে ওই মানে আপনার যে তাড়নাটা এটা কিন্তু অটোমেটিক্যালি ডাউন হয়ে যায়, আপনি চার্জড আপ থাকেন না। বিরাট কোহলি প্রত্যেক ম্যাচে রান করে, প্রত্যেক ম্যাচে নামে, মনে হয় যে আজকে সে আবার নতুন একজন মানুষ নামলো, এমন না যে গত ম্যাচে সেঞ্চুরিয়ান বিরাট কোহলি নেমেছে, সে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝায় দেয়। এই অ্যাটিটিউডটা থাকুক না, হইতে পারে আপনি রান করেন নাই, বাট অ্যাটলিস্ট শো দ্যাট অ্যাটিটিউড। এইটা দেখাইতে দেখাইতে একদিন দেখবেন যে উপর আলো আপনাকে হেল্প। একটা গল্প মনে পড়লো ভাই, বা আমাদেরই একজন সিনিয়র সাংবাদিক, উনি নাকি একবার হর্ষা ভোগলেকে তার একটা লেখা দেখিয়েছিলেন। হর্ষা ভোগলে বলছে যে ডেকোরেশন অভাব আছে, লিখায় মানে ডেকোরেটিভ ওয়ার্ডস কম আছে, আরও বেশি থাকতে পারতো। সো হি রিপ্লাইড টু হর্ষা যে আমার ডেকোরেটিভ ওয়ার্ড আসে না কারণ আই নেভার ওয়াচড সচিন, দ্রাভিড অর গাঙ্গুলি ব্যাট, আই ওয়াচ দিস গাইজ ব্যাট। সো লিটনের ক্ষেত্রেও মনে হয় ব্যাপারটা এইরকমই, যে তিনি তার সামনে পিছনে তেমন কাউকে দেখেননি, নিজেকে পুশ করার তাগাদা পাননি। দর্শক, এখানেই আপাতত শেষ করব। বুধবার বাংলাদেশ সময় 11:30টার সময় পাকিস্তান বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম দিন শুরু হবে, এবং আপনাদের জানিয়ে দিই পুরো সিরিজেই 2টা টেস্টেই প্রতি ম্যাচ ডেতে খেলা শেষ হওয়ার পরেই আমরা আপনাদের সাথে যুক্ত হব, খেলা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলাপ আলোচনা আমরা করব। ইনফ্যাক্ট আমি ভাই স্টেটমেন্ট দিতে চাই, কেউ যদি খেলা মিসও করে সারাদিনের তাও তার কোনো ক্ষতি হবে না, যদি আমাদের শো দেখে সব ফুলফিল হয়ে যাবে। ডেফিনেটলি উই উইল ট্রাই আওয়ার বেস্ট। আশা করবো আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্রিকেট রিলেটেড সবশেষ খবর জানতে অবশ্যই ক্রিক ফ্রেন্ডসের সাথে থাকবেন।